ক্ষণবাদে একটা বিকট চিৎকার শোনা যায়, যে চিৎকারে কেঁপে ওঠে মহিলা কলেজের পুরো এরিয়া। থমকে যায় পথচারীরা, কাঁপতে থাকে আকাশ এবং পাতাল। এখান থেকে একটা কপি আমরা সিটি কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে পাঠাবো এবং নকল তোমার স্ত্রীর কাছে 90 দিনের আগে কার্যকর হবে না। কাঁচির থেকে চোখ সরিয়ে শামিন তার হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে, আমি কি কাগজপত্রগুলো দেখতে পারি? জি অবশ্যই। কাজী কাগজগুলো এগিয়ে দেয়। শামিন কাঁপা কাঁপা হাতে কাগজগুলো নিয়ে দেখতে থাকে উল্টে পাল্টে। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কোথায় সাইন করতে হবে? ফুয়াদ পাশের চেয়ারে বসে শামিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী একটা কলম এগিয়ে দিয়ে বলে, এই যে নিচের দিকে। শামিন কাছির থেকে কলমটা নিয়ে ফুয়াদের দিকে তাকায়, তারপর ম্ল্যান হেসে কাগজে সাইন করতে যায়। পরক্ষণেই কাছির দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, আরেকটা কলম দিন, এটাতে সম্ভবত কালি নেই। কাজী মাথা নাড়িয়ে ড্রয়ার খোলে। ফুয়াদ শামিনের দিকে তাকিয়ে বলে, তোর ফোন বাজছে? পরে কথা বলবো। আরে রিসিভ কর, ইম্পর্টেন্ট কিছু হবে। শামিন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। রনি ফোন দিচ্ছে। শামিন ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রনি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাই ভাবি। রনি, আমি তোদের বলেছি ওকে ওর মতো ছেড়ে দে, কেন বিরক্ত করছিস? রনি একটা গভীর নিঃশ্বাস ফেলে বিকট চিৎকার দিয়ে বলে, ভাই ভাবির গায়ে কেউ অ্যাসিড ছুঁড়েছে। ম্যাম, পেশেন্টের কষ্ট হচ্ছে, ওনার হাতের বাঁধন খুলে দিই। ডাক্তার রুবি হেড নার্স শিলার দিকে তাকিয়ে বলল, হোক, তুমি পা ধরে রাখো, ওয়াশ করাটা জরুরি। এফেক্টেড এরিয়াগুলোতে ইমিডিয়েটলি ক্লিন করতে হবে। ওর জামা কাটো, কাচি কোথায়? ধরে রাখো ওকে। দুজন অ্যাসিস্ট্যান্ট নার্স পা ধরে, তারা দুজনেই সদ্য জয়েন করেছে চাকুরিতে, বাচ্চা বয়সী। এটাই তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা। দৃশ্যটা তাদের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। নিশ্চুপ চোখ দিয়ে পানি ছড়াচ্ছে তারা। এমার্জেন্সি ইউনিটের লোহার দরজা ভেদ করে গগনবিদারী চিৎকারে পুরো হসপিটালে থাকা প্রত্যেকটা স্তন্যপায়ীকে কাঁপিয়ে দিচ্ছে। শামিন ধীর পায়ে এক কদম এগিয়ে যায়। পেছন থেকে ফুয়াদ শক্ত করে চাপটে ধরে রাখে তাকে। সামিন যাস না। শামিন নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। দলের ছেলেরা রনি চাপটে ধরে। ভাই দোহাই লাগে, যাবেন না। কিছুক্ষণ ওদের সাথে ধস্তাধস্তি করে শামিন নিস্তেজ হয়ে ফুয়াদের গায়ে এলিয়ে পড়তে চায়। শক্ত করে ফুয়াদ শামিনকে আঁকড়ে ধরে রেখেছে। কান্নার তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পরে একেবারে নিস্তব্ধ হয়ে যায় পুরো এমার্জেন্সি ইউনিট। শামিন অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে করিডোরের মেঝেতে। তার থেকে দূরেই লাশের মতো পড়ে আছে আতায়ুর আলম। এবারেও তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। কে কতটা ক্ষতবিক্ষত হতে পারে তার প্রতিযোগিতা চলছে যেন। ডাক্তার রুবি দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে আসে। ফুয়াদ এগিয়ে যায়। কিছু জিজ্ঞাসা করার পূর্বেই রুবি বলে ওঠে, হাই ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জ্ঞান নেই, ট্রিটমেন্ট শুরু করব এখন। কথাটা শেষ করে রুবি রনির দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি কি অশিক্ষিত? জানো না এসিড এফেক্টেড এরিয়াতে পানি ঢালতে হয় না তৎক্ষণাৎ? নাকি বুঝতে পারোনি? অবুঝ নাকি? রনি উৎকণ্ঠা নিয়ে বলে, ম্যাম পানি ঢেলেছি, মুখে পানি ঢালতে ঢালতে আনা হয়েছে। হোয়াট ননসেন্স! এসিড গায়ে লেগেছে আর তুমি মুখে পানি ঢেলেছ। গায়ে পর্যাপ্ত পানি ঢালা উচিত ছিল। রনি মিইয়ে যায়। দূরে বসে মিহির সুরে কেঁদে যাচ্ছে নৌসেন। শামিন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। রবির দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, ওকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন আন্টি, কথা বলুন, বোর্ড বসান এক্ষুনি, এই মুহূর্তে। রবি শামিনের দিকে তাকিয়ে ধীরে সুস্থে বলে, শান্ত হও, আই ক্যান ফিল ইউ। ট্রিটমেন্ট বিদেশে যেটা হবে এখানেও সেটা দেওয়া হবে। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। ট্রিটমেন্ট শেষে বুঝতে পারবো সার্জারি লাগবে কিনা। শান্ত হও তুমি। শরীরে বেশ কিছু স্থানে এফেক্ট হয়েছে, তার উপর বোকামি করে কেউ পর্যাপ্ত পানি ঢালেনি গায়ে। পিঠ, পেটের ডান পাশ, ডান হাতের কনুই। শুনতে যাচ্ছি না আন্টি। নিস্তেজ কণ্ঠে বলে শামিন। রুবি হাতের গ্লাভস খুলে বলে, জাস্ট পে ফর হার শামিন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রুবি চলে যেতেই শামিন উঠে দাঁড়ায়। এদিক ওদিক অসহায়ের মতো তাকিয়ে দেওয়ালে হাত দিয়ে অনবরত খুশি মারতে থাকে। ফুয়াদ গিয়ে ধরে ফেলে তাকে। শামিন ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, আমার জন্য
যা যা হয়েছে সব আমার জন্য। ওর লাইফে আমি একটা অভিশাপ ফুয়াদ। এসব কি বলছিস? তোর জন্য কেন হবে? চেঁচিয়ে ওঠে ফুয়াদ। কি এসব আমার শত্রুরা করেছে, আমি দায়ী ফুয়াদ। কতটা কষ্ট হচ্ছে ওর। আচ্ছা, রাস্তায় ও কেমন করছিল? নিশ্চয়ই গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। কথাটা বলে শামিন শেষ করতে পারে না। রনি এগিয়ে এসে বলে, ভাই ছেলে দুটোকে ধরা হয়েছে, পুলিশের হেফাজতে আছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় সে। আতায়ুর আলম একইভাবে পড়ে আছে। শামিন এমার্জেন্সি ইউনিটের দরজার দিকে এক পলক তাকিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায়। ফুয়াদ বলে, কোথায় যাচ্ছিস? কোনো জবাব না দিয়ে শামিন বেরিয়ে যায় হসপিটাল থেকে। ভেতর থেকে কান ফাটানো আর্তনাদে পুরো দালান ভারী হয়ে উঠেছে, কিন্তু কারো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যে যার মতো কাজ করে যাচ্ছে। কম্পিউটার অপারেটর এক মনে ডেস্কটপে কিছু একটা দেখে যাচ্ছে। থানার কনস্টেবল সুধীর দাস রিমান্ড রুমের দরজার বাইরে বন্দুক মেঝেতে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ ভাবলেশহীন। শামিন স্টপ স্টপ, শামিন মরে যাবে ও। পেছন থেকে গায়ের সর্বোচ্চ শক্তি খাটিয়ে শামিনকে ফেরানোর চেষ্টা করছে সমীর। সাদিক লকআপের একপাশে মেঝেতে গুটিয়ে বসে আছে। ভয়ার্থ চোখে সে শামিনের তাণ্ডব দেখছে। রবিকে বোধহয় শেষ করে ছাড়বে। এরপর তার পালা। শামিন রবির মাথা পা দিয়ে পিষে দিতে চায়। রবি তীব্র আর্তনাদ করে ওঠে। শামিন চেঁচিয়ে বলতে থাকে, কি ক্ষতি করেছি আমি তোর? কোন জন্মের প্রতিশোধ নিলি তুই? চল, মরার আগে বলে যা। সমীর শামিনকে চাপটে ধরে। শামিন ছেড়ে দে ভাই, শামিন এটা অন্যায়। আমার চাকরি চলে যাবে, বোঝার চেষ্টা কর। ওর রক্তভূমি হচ্ছে। সমীরকে ধাক্কা দিয়ে শামিন রবির দিকে তাকিয়ে বলে, জবাব দে, কি ক্ষতি করেছি আমি? ভাই ভাই, আল্লাহর কসম আমরা আপনার বউকে কিছু করতে চাইনি। আমাদের টার্গেট নৌসিন ছিল। হুট করে নৌসিন নিচু হয়ে যাওয়ায় আপনার বউয়ের গায়ে লেগে গিয়েছে। ভাই, আপনার বউকে কিছু করতে চাইনি। শামিন দাঁতে দাঁত চেপে গায়ের সমস্ত শক্তি দিয়ে রবির মাথাটা চেপে ধরে। সমীর কোনো দিশা খুঁজে না পেয়ে কনস্টেবলের ডেকে শামিনকে ছাড়িয়ে নেয়। শামিন হাঁপাচ্ছে। সমীর একটা চেয়ার টেনে শামিনকে বসিয়ে দেয়। গায়ের হালকা আকাশি রঙের শার্টের রক্তের ছোপ ছোপ দাগ। এক গ্লাস পানি খেয়ে নিস্তেজ হয়ে বসে থাকে। সমীর গিয়ে সাদিককে মারতে থাকে। নৌসিনকে কেন এসিড মারতে চেয়েছিল? কার কথায় জবাব দে। স্যার, সৈকত ভাই মৌসুমের ভুইয়ার ছেলে। কেঁদে ফেলে সাদিক। শামিন সাদিকের দিকে তাকিয়ে আছে হিংস্র দুটি চোখে। এমন সময় সাদিকের ফোন বেজে ওঠে। সমীর গম্ভীর কণ্ঠে বলে, কে ফোন দিয়েছে? সাদিক কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে বলে, সৈকত ভুইয়া ফোন দিয়েছে স্যার। রিসিভ কর, আর যা যা শিখিয়ে দেব সেটা বলবি। স্পিকার অন কর। সাদিক মাথা নাড়ায়। ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে সৈকত বলে, কি রিশালা, ফোন তো ছিলে না কেন? কাজ হয়েছে তোর পেছে। রাস্তায় রাস্তায় লাফিয়েছে তাই না? গড়াগড়ি খেয়েছে ও সুন্দর মুখ চেপে ধরে। সাদিক একটা ঢোক গিলে বলে, ভাই একটু ভুল হয়ে গিয়েছে। ভুল মানে কি ভুল? ভাই, এসিড নৌসিনের মুখে ছুঁড়তে গিয়ে ভুল করে শামিন ইয়াসারের বউয়ের গায়ে লেগেছে। হোয়াট? আলোর গায়ে? ভাই। কি হয়েছে? ওর মুখ পুড়ে গেছে? না ভাই, গায়ে লেগেছে, পিঠে। ওপাশ থেকে সৈকতের পৈশাচিক হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ হেসে নিয়ে বলে, মাত্র কম এত কম শাস্তি? এটা কি মানা যায়? সিট না কে তোরে পড়তে চেয়েছিলাম আমি। গ্যাং রেপ। ওর মতো মেয়ের সাথে এটাই করা উচিত। ওর তেজ এভাবেই ভাঙা উচিত। ওর জুতার ময়লা মাখিয়ে দিয়েছিল আমাকে। আমি ওর শরীরে কলঙ্ক মাখিয়ে দিতাম। আমি নিয়ে আসার হাত কামড়াতো। শুনেছি ওকে ছেড়ে দিচ্ছে শামিন। তাহলে ভালোই হবে, আমরা আমাদের কাজ বিঘ্ন করতে পারবো। আচ্ছা, তোরা চলে আয় আমাদের ক্লাব করে। নতুন দুটো বোতল আনিয়েছি, একেবারে আসলটা। হোসেনকে পরে দেখে নেব। সৈকত ফোন কেটে দেয়। শামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। সমীর আবারও শামিনকে ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? শামিন শীতল চোখে তাকায় সমীরের দিকে। সমীর চেঁচিয়ে বলে ওঠে, না, তুই একটুও বাড়াবাড়ি করবি না শামিন। আমি ফোর্স পাঠাচ্ছি, আমি নিজে যাচ্ছি।
তুই কিছু করবি না? তোর বউ হসপিটালে শামিন, ডোন্ট ফরগেট দ্যাট। শামিন পুনরায় চেয়ারে ধপ করে বসে পড়ে, বিড়বিড় করে বলে, শুয়োরের বাচ্চাগুলো বুঝতেও পারছে না ওরা আঘাত স্বামীর বউকে নয়, স্বামীনকেই করেছে। চোখ খুলে রেহেনা বিড়বিড় করে আলোর নাম ধরে ডাকতে থাকে। ঈশিতা এগিয়ে এসেই রেহেনার হাত ধরে বলে, আন্টি, ভাবি ঠিক আছে, ভাবি একেবারেই ঠিক আছে, ঘুমাচ্ছে ভাবি, আপনি শান্ত হন। রেহেনা দু চোখ বন্ধ করে ফেলে, চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, ঠোঁট কেঁপে ওঠে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানো মা, জীবন দেশে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়িনি, কখনো রবের কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করিনি। সব প্রার্থনাতে আমি শুধু স্বামী সন্তানের ভালো চেয়েছি। মেয়েটা আমার কিসের শাস্তি পাচ্ছে বলো তো? জীবনে কখনো একটা পিঁপড়াকেও কষ্ট দেয়নি, একটা মিথ্যা কথা বলেনি, অন্যায়ের সাথে আপোষ করেনি, তবুও এত কষ্ট কেন ওর? ঈশিতা চুপ করে রেহেনার দিকে তাকিয়ে আছে। রেহেনা অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। স্বামীর উদাস চোখে মাথা ঘুরিয়ে চারিপাশটা দেখতে থাকে। এখানে, এই স্থানেই শুরু হয়েছিল সবকিছুর। এখানে একটা বিশাল মঞ্চ ছিল, জনসমুদ্রের উত্তাল ঢেউ ছিল, মুখের সামনে ছিল মাইক্রোফোন। স্বামীন ঘুরে তাকাতেই চোখে চোখে পানি নিয়ে অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে এক শ্যাম সুন্দরী। ছোটখাটো দেখতে মায়াবী আয়তাকার চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বানিয়ে স্বামীনের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। চোখের সামনে সে দৃশ্য পুনরায় ভেসে উঠতেই স্বামীন মনে হেসে ওঠে। সেদিন কি পরিমাণ রাগ জন্মেছিল ওই তেজি মেয়েটার প্রতি, ইচ্ছে করছিল খুন করে ফেলতে, আর আজ সেই মেয়েটির জন্য তাকে খুন হতে হচ্ছে। অনুভূতিরা গলা টিপে স্বামী নিয়াসারের সত্তাকে খুন করছে প্রতিনিয়ত। একটা দীর্ঘশ্বাস ফেলে স্বামীন এগিয়ে যায়, পার্কের বেঞ্চিতে বসে থাকে চুপচাপ। হসপিটালে এখন যাবে না সে, তার আছিয়ার সাথে বোঝাপড়া আছে আজ। এত লোকের ভিড়ে সে তার আছিয়াকে কটু কথা শোনাতে পারবে না। ফোনের রিংটোন বেজে ওঠে, সমীরের ফোন। স্বামীন রিসিভ করে। কি ব্যাপার, কনস্টেবল পাঠিয়ে দিলে কেন মাঝ রাস্তায়? তুই হসপিটালে যাসনি? যাব। কি করছিস তুই? স্বামীন তেজি কণ্ঠে বলে ওঠে। অন দা ওয়ে শামিন। স্বামীন একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, লাশ হলেও চাই। ডাক্তার রুবি এসে ফুয়াদের সামনে দাঁড়িয়ে বলে, শামিন কোথায়? কোথায় যেন বেরিয়েছে আন্টি। রুবি বলে, ট্রিটমেন্ট চলছে, চিন্তা করতে বারণ করো। সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাও যে মুখের কিছু হয়নি ফুয়াদ। একটা মেয়ের মৃত্যু হওয়া ভালো তার থেকে। ফুয়াদ কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। স্বামীন কোথায় গেল বুঝতে পারছে না সে। কোনো অঘটন ঘটায়নি তো আবার? থানায় ফোন দিয়েও কিছু জানতে পারল না। ফোন বের করে আবার স্বামীনের নাম্বার ডায়াল করে সে। স্বামীন ফোনটা রিসিভ করে। ফুয়াদ বলে, কোথায় গিয়েছিস তুই? কি উল্টোপাল্টা করছিস? হসপিটালে আয়। রাতে আসবো। তুই কোথায় সামিন? আন্ডার কনস্ট্রাকশনটা ওয়ারের নিচ। ওখানে কি করছিস? ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। স্বামীন ঠান্ডা গলায় বলে, মানে কিছু না। মানে? আমার শাশুড়ির জ্ঞান ফিরেছে। হুম। অদ্ভুত ফ্যামিলিতে জুড়ে গিয়েছি ভাই। একটা লোকও স্বাভাবিক না, কথায় কথায় জ্ঞান হারায়, কথায় কথায় স্ট্রোক করে। আর আমার বউয়ের কথা কি বলবো, সে তো কাছে অল টাইম ঝামেলা নিয়ে করে। ফুয়াদ চুপ করে থাকে। স্বামীন বলে, ওনাদের বাড়িতে পাঠিয়ে দে, বলে দে ফ্রম নাও আরু ইজ হার হাজব্যান্ডস রেসপন্সিবিলিটি। ফোন কেটে স্বামীন চুপ করে বসে থাকে। সে এখন যে স্থানে আছে, এখানে একদিন ভয় দেখিয়ে আলোকে ডেকে এনে নিজের পা ধরিয়েছিল স্বামীন। রাগ, এই রাগ মানুষকে দিয়ে কতটা নিচু কাজ করিয়ে দেয়। চুপচাপ কিছুক্ষণ বসে থেকে ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। পরিত্যক্ত আন্ডার কনস্ট্রাকশন টাওয়ারটা থেকে বেরিয়ে এসে মেইন রোডে দাঁড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে অদ্ভুত চোখে দেখছে। মেয়র স্বামী নিয়াসার মির্জা এমন আলু থালু বেশে এখানে কি করছে? এখানে তার কাজ কি? পুলিশের সাথে বন্দুকের যুদ্ধে বিরোধী দলের নেতা সোমেশ ভুঁইয়ার ছোট ছেলে সৈকত ভুঁইয়া নিহত। আজ বিকেল 5টা নাগাদ পুলিশ এক স্পেশাল টিম তার ক্লাবে খোঁজ চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করে। পুলিশ থেকে বাঁচতে
সে পুলিশের দিকে গুলি ছুড়তে সে এবং পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়াছুড়ি সে মারা যায়। তার লাশ পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে সে একজন মহিলা কলেজের রোডের এসিড কাজের মূল হোতা। ছেলের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগ আক্রান্ত হওয়ার সাবেক মেয়র সমরেশ ভূঁইয়া গ্রিন লাইন মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে। এখনো তার বড় ছেলে সাগর ভূঁইয়া এই ব্যাপারে মুখ খোলেনি। হসপিটালের ওয়েটিং রুমে হাত বেঁধে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে শামীন। তার মুখ ভাবলেশহীন। সৈকতের মৃত্যুর খবরে লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কোনো না কোনো কারণে সবাই খুশি হয়েছে খবরটায়। কম ত্রাস সৃষ্টি তো করেনি গত 6 মাসে। কিশোর গ্যাংয়ের গডফাদার ছিল। কত অভিভাবকের অভিযোগ ছিল ওর নামে। এত অল্প বয়সেই মাদকের সাম্রাজ্য বিস্তার করে বসেছিল। ঘুরে ফিরে সবাই শামীন ইয়াসার মির্জাকে দেখছে। পরনে জিন্স প্যান্ট, গায়ে হালকা আকাশি রঙের শার্ট, শার্টে ছোপ ছোপ কালো কালো দাগ। বলিষ্ঠ দেহের শার্টটা আঁটোসাঁটো হয়ে আছে। পুরো বিধ্বস্ত লাগছে শামীনকে। সব আগন্তুকেরা শামীনের দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে। মেয়র সাহেবের এই অবস্থা কেন সেটা জিজ্ঞেস করার সাহস নেই তাদের। ভাইয়া এসে তার ডাকে শামীন ঘুরে দাঁড়ায়। যাসনি তোরা? ইলহাম ঋতু কোথায়? বমিট হচ্ছে ভাবির, ওয়াশরুমে নিয়ে গেছে মেজো ভাই। তোরা চলে যা, আমি থাকবো এখানে। ইসমাম বেশ কয়েকবার ফোন দিয়েছে ভাইয়া, ওকে বলবো? না, শুধু শুধু টেনশন করবে। এমনিতেই মন খারাপ করে থাকে সারাদিন। ঈশিতা একটা প্যাকেট শামীনের দিকে এগিয়ে দিতে দিতে বলে, শার্টটা পাল্টে নাও, তোমাকে বিশ্রী লাগছে। শামীন চুপচাপ প্যাকেটটা নিয়ে পাশের একটা বেঞ্চিতে রেখে দেয়। দূরের একটা বেঞ্চিতে আতায়ুর আলম চুপচাপ বসে আছে। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সেও থেকে গিয়েছে। হাত বেঁধে দৃষ্টি মেঝের দিকে দিয়ে রেখেছে। সবাই চলে যায়। জামিন চুপচাপ করিডোরের একপাশে দাঁড়িয়ে আছে। শামীন জামিলের দিকে তাকিয়ে বলে, তোর বউকে কথা দিয়েছিলাম তোকে দিয়ে চামচামি করাবো না, কিন্তু তুই জন্মগত চামচা। তোর মধ্যে থেকে চামচা ভাবটা গেল না। যা এখান থেকে। জামিল কিছুক্ষণ তার ভাইয়ের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হসপিটালে থেকে গিয়েছে দুটো লোক, আতায়ুর আলম এবং শামীন ইয়াসার মির্জা। আতায়ুর আলমের মাথাটা বেশ ব্যথা করতে শুরু করেছে। কপালের দুপাশের রগ দপ দপ করছে। হঠাৎ তার সামনে কেউ একটা ওয়ান টাইম চায়ের কাপ এগিয়ে ধরে। মাথা তুলে শামীনকে দেখে, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। শামীন নিজের জন্যও এক কাপ চা এনেছে। চায়ের কাপ হাতে আতায়ুর আলমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ে। দুজনেই কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর শামীন পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, এখানে ক্যান্টিনের চা একেবারে বিশ্রী। খুবই সস্তা চায়ের পাতা দেয়। মনে হয় যেসব চায়ের পাতা লাশের কফিনে দেয়া হয় সেটা। এই চাটা বাইরে থেকে আনলাম। আতায়ুর আলম চায়ের কাপে চুমুক দেয়। শামীন এক পলক তার দিকে তাকিয়ে থেকে বলে, আপনার সাথে কখনোই খোলামেলা আলোচনা করা হয়নি। কি আলোচনা? আতায়ুর আলম শামীনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি আপনার অ্যাক্সিডেন্ট করাইনি। কান ভাঙানো হয়েছিল আপনার মেয়ের। আমিও জামিলকে কোপানোর ব্যবস্থা করিনি, কান ভাঙানো হয়েছিল তোমার। দুজনে আবার চুপচাপ। শামীনের দিকে তাকিয়ে আতায়ুর আলম বলে, তোমার ধারণা তুমি আমার মেয়েকে ভালোবাসো, তা আমার মেয়েকে কতটা ভালোবাসো তুমি? আপনি যতটা আপনার মেয়েকে ভালোবাসেন তার থেকে একটু কম। ঠান্ডা গলায় জবাব দেয় শামীন। আতায়ুর আলম বলে, লাভ কি? তুমি একটা গুন্ডা। শামীন ম্ল্যান হাসে। আতায়ুর আলম শামীনের গায়ের দিকে তাকিয়ে বলে, গায়ের রক্ত কেন? কাকে কুপিয়ে এসেছো আবার? শামীন মৃদু হেসে চায়ের কাপটা বিনে ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায়। তারপর ক্লান্ত ভঙ্গিতে আলোর কেবিনের দিকে যায়। দরজার বাইরে থেকে 2 মিনিট ভিতরে তাকিয়ে থেকে পা বাড়ায় শামীন। পেছন থেকে ডাক্তার রুবি ডেকে ওঠে। ঘুরে তাকায়। রুবি বলে, শামীন কোথায় যাচ্ছ? ভেতরে, ওর কাছে। রুবি শামীনকে ভালো করে লক্ষ্য করে বলে, নো ওয়ে শামীন, ইনফেকশনের ঝামেলা আছে। তুমি নিজেই জীবাণু নিয়ে ঘুরছো। কি অবস্থা তোমার? আন্টি, শার্ট পাল্টে আসছি আমি, একবার প্লিজ। রুবি বলে, ঠিক আছে, চলো আগে সার্জিক্যাল পোশাক পরে নাও, তারপর ঢুকবে।
হাই ডোজের ইনজেকশন দেওয়া হয়েছে। পিঠের ক্ষমতা সবচেয়ে বেশি। যখন অ্যাসিড ছোড়া হচ্ছিল তার কয়েক মুহূর্ত আগে থেকে বালু ভর্তি ট্র্যাক চলে গিয়েছিল ওদের পাশ দিয়ে। পেট্রোলের তীব্র গন্ধে আলো মুখে ওড়না চেপে ধরে ঘুরে গিয়েছিল। অ্যাসিড ছিটকে লেগে যায় তার পিঠে। আলোকে কাত করে রাখা হয়েছে। চুলগুলোতে দুটো বেনি করে দিয়েছে নার্স। পুরো শরীর একটা সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ধীর পায়ে হেঁটে গিয়ে শামিন কিছুটা দূরত্ব রেখে একটা চেয়ার টেনে ধরে বলল। দীর্ঘ সময় ধরে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে সে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটা এখন অতিরিক্ত ফর্সা লাগছে। আলো যদি এখন নিজেকে দেখতো তাহলে নিজেই নিজেকে বলতো সাদা মুলা। চুলে বাচ্চাদের মতো দুটো বেনি করে রাখা। ছোটখাটো গোলগাল মুখটাকে আরো ছোট লাগছে। এখন আলোকে দেখে 24 বছরের কোনো ভদ্র মহিলা নয়, বরং 17 বছরের কিশোরী মেয়েদের মতো লাগছে। ওই পাতলা দুটো ঠোঁট দেখে কে বলবে ওই ঠোঁট নেড়ে এই অভদ্র মহিলা কত কুৎসিত কুৎসিত গালি দেয় সবাইকে। চেহারার সাথে স্বভাব আচরণ কিচ্ছু যায় না মেয়েটার। চেহারা দেখে কতটা অবলা লাগে, আর আচরণ দেখে মনে হয় জেল ফেরত লেডি ড্রাগ মাফিয়া। শামিন আনমনে হেসে ফেলে। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলে ওঠে, কি বলেছিলে সেদিন? বলেছিলে ইয়াসার মির্জা। চলুন তাহলে একটা বাজি ধরা যাক। যদি ইলেকশনে আমরা জিতি তাহলে আমি যা বলবো তাই আপনি শুনবেন, আর যদি আপনি জেতেন তাহলে আপনি যা বলবেন আমি সেটা শুনবো। এটাই বলেছিলে তাই না? তারপর কি হলো? আমি জিতলাম। বাজিতে জিতে শর্ত মোতাবেক তোমার আমার কথা শোনার কথা ছিল তাই না? আর আমি কি বলেছিলাম তোমাকে? তুমি ভালো থাকো, এটাই তো, তাই না? এটাই তো শর্ত ছিল। তুমি আমার শর্ত মানলে কই? কেন ভালো থাকলে না তুমি? এ পর্যন্ত বলে শামিন থামে। তারপর আবার বলতে শুরু করে, শর্ত ভাঙলে কি হয় জানো তো আসিয়া? যে শর্ত ভাঙে তাকে শাস্তি পেতে হয়। তোমাকেও শাস্তি পেতে হবে। তোমাকে তোমার স্বামী শাস্তি দেবে আসিয়া। কথাগুলো বলে শামিন চুপ হয়ে যায়। চাদরের ফাঁক দিয়ে আলোর বাহাতের আঙ্গুল বের হয়ে আছে। শামিন তার হাত বাড়িয়ে আলোর একটা আঙ্গুল ছোঁয়। তারপর তার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। কেবিনের দরজার বাইরে থেকে শামিনের দিকে আতায়ুর আলম তাকিয়ে আছে। তিনি ওই ছেলেটার ব্যাকুলতাকে বিচার করতে পারছে না। তিনি শুধু দেখছে তার মেয়ের জন্য কেউ উৎকণ্ঠা নিয়ে বসে আছে তার মতো। তার সাথে প্রতিযোগিতা করে এগিয়ে আসতে চাইছে। প্রতিযোগিতার ফলাফল কি হবে? কে এগিয়ে থাকবে? কে? আঙ্গুলের ওপর থেকে হাত সরিয়ে আলোর মাথায় হাতটা আলতো করে বলিয়ে দিয়ে বলল, খুব তাড়াতাড়ি সুস্থ হও তুমি। তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। আমি অপেক্ষা করছি আসিয়া। আলো, তুমি কি শুনতে পাচ্ছ? আলো, আলো। কানের কাছে কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারবার। অপরিচিত নারী কণ্ঠটি খুবই চমৎকার, কিন্তু তাকে ডাকছে কেন? চোখের পাতা মেলে তাকানোর সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হলো। তবুও সে হাল ছাড়ল না। রবির দিকে তাকিয়ে হেড নার্স শিলা বলে উঠল, না, কাউকে দরকার নেই। শামিন বলেছে শি ইজ এ স্ট্রং ওম্যান। দেখি কথাটা কতটুকু সত্যি। অবশেষে সফল হলো সে। দু চোখ মেলে আলো পিটপিট করে তাকাচ্ছে। নাকে কেমন ঔষধের তীব্র ঝাঁঝালো গন্ধ এসে লাগে। কোথায় সে? কিচ্ছু বুঝতে পারছে না সে। মাথার উপর সিলিং ফ্যানটা চলছে না, কিন্তু পুরো ঘর শীতল। আলো ঘাড় ঘুরিয়ে দেখতে পায় দুজন অপরিচিত ভদ্রমহিলা তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। দুজনে এমন সবুজ রঙের একটা পোশাক পরা কেন? আলো কাত হয়েছিল, চেষ্টা করলো চিত হবার। তখনই যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে উঠল। দরজার এপাশে দাঁড়িয়ে শামিন সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে নিল আলোর আর্তনাদ শুনে। রিল্যাক্স, জাস্ট এ মাইনর ইনজুরি, জাস্ট রিল্যাক্স। রুবি আরো ঝুঁকে যায় আলোর দিকে। আলো চাদর খামছে ধরে। যন্ত্রণায় পুরো মুখ নীল রঙের হয়ে আছে। দু চোখ বন্ধ করার সাথে সাথে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নাকের ডগা লাল হয়ে গিয়েছে। রুবি শিলাকে বলে, ইনজেকশনটা দিয়ে দাও, ওয়াশ করতে হবে। শিলা মাথা নাড়ায়। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। তার গায়ে কিছু একটা পড়েছিল। মুহূর্তেই শরীরটা যন্ত্রণায় পুড়ে যেতে শুরু করে।
সে উন্মাদের মতো লাফাচ্ছিল, রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এরপর আর কিচ্ছু মনে নেই। হুট করে আলো চোখ মেলে চোখ দুটো বড় বড় করে ফেলে, শরীরটা যেন শিরশির করে উঠল। রবি আলোর কাছে এগিয়ে যায়, মাথায় হাত বলিয়ে দিয়ে বলে, আমি ডাক্তার রবি, তুমি আমাকে আন্টি বলো। আলো ফ্যাল করে তাকিয়ে আছে। রবি বলতে থাকে, তোমার শরীরে ব্যথা কমে গিয়েছে। এই ইনজেকশনটা ইউএস থেকে অর্ডার করে আনা হয়েছে। একটু ব্যথা করবে না, দেখো, অনেক আরাম পাবে তুমি। আলো কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে কি ওটা অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল? রবি ঠান্ডা গলায় বলে। মুহূর্তেই আলো আর্তনাদ করে ওঠে, না, আমার মুখ। রবি আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হয়নি তোমার মুখে আলো, জাস্ট রিল্যাক্স। আলো উন্মাদের মতো হয়ে ওঠে। ব্যথা তোর শরীরে ছটফটও করতে পারছে না সে। বাহাত দিয়ে পুরো মুখ হাতিয়ে যাচ্ছে। উন্মাদের মতো কেঁদে কেঁদে বলতে থাকে, আমার মুখ। কিচ্ছু হয়নি আলো, আয়না দেখবে তুমি, বোকামে, কিচ্ছু হয়নি। নার্স শিলা দৌড়ে গিয়ে একটা ছোট আয়না তুলে আলোর মুখের সামনে ধরে। রবি বলে, দেখো আলো, একটু তাকাও, শান্ত হও তুমি। আলো শান্ত হতে পারে না, বাহাত দিয়ে মুখ ঢেকে তরপাতে থাকে। রবি জোর করে আলোর হাত সরিয়ে দিয়ে বলে, দেখো বলছি, দেখো তুমি। কিছুটা ধাতস্থ হয়ে পিট করে চোখ মেলে আলো আয়নায় নিজের মুখটা দেখে। রবি মাথায় হাত বোলাতে বলে, দেখলে তুমি, দেখলে? ফ্যাল করে আয়নার দিকে তাকিয়ে আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রবি আয়নাটা সরিয়ে বলে, তুমি কার মতন দেখতে জানো? পুরো অমৃতা রায়ের মতন দেখতে, ভারী মিষ্টি, কিন্তু তোমার কণ্ঠটা বড্ড ফ্যাসে আলো। এত বিকট চিৎকার দাও না, আমার কান ফেটে যাচ্ছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে ফুপিয়ে কেঁদে ওঠে। তার পুরো শরীর কাঁপছে। রবি আলোর গায়ের চাদরটা সরিয়ে দিয়ে বলে, পেটের, ডান হাতের কনুই, পিঠ একটুখানি লেগেছে তোমার, এগুলো পুরোপুরি সেরে যাবে। আলো কাঁদছে, নিশ্চুপ কাঁদছে। রবি ক্ষত ওয়াশ করতে করতে বলে, আমরা বেশি দিন এই পানচ্ছর পাখিটাকে আটকে রাখবো না, তুমি খুব শীঘ্রই উঠতে পারবে। কেন? আমার সাথেই কেন? ঝরঝর করে কেঁদে দিয়ে বলে ওঠে আলো। রবি কোনো উত্তর দেয় না। আলো বলে ওঠে, আমি খারাপ মেয়ে বলে। একই কথা বিড়বিড় করতে থাকে আলো। রবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে শিলাকে বলে, ঘুমের ইনজেকশনটা দিয়ে দাও। শামীম চুপ করে দরজার বাইরে দাঁড়িয়েছিল। দূরে রেহেনা মিহি সুরে কাঁদছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে হিয়া, নৌশিন, শ্রাবণী। আজান আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাদের পাশে। দরজা খোলার শব্দ হতেই শামীম সেদিকে তাকায়। রবি বেরিয়ে আসে, শামীমকে দেখে বলে, যাবে তুমি, দেখবে? শামীম মাথা নাড়ায়, তারপর বলে, আবার শাশুড়ি যাবে? উনি তো নিজেই ভেঙে পড়েছে, উনি কি করবে গিয়ে? শামীম চুপ করে থাকে। তার ভয় আলো যদি এই অবস্থায় তাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, যদি রেগে যায়, তাহলে তো আলোর ক্ষতি। রবি মৃদু স্বরে বলে, ঘুমিয়ে পড়বে এক্ষুনি, দেখে আসতে পারো, তারপর ট্রিটমেন্ট চলবে, তখন যেতে দেব না কাউকে। শামীম কিছুক্ষণ উসখুস করে ভিতরে ঢোকে। আলোকে ওদিকে ফিরিয়ে শুইয়ে রাখা হয়েছে। পা টিপে টিপে শামীম আলোর কাছে যায়। ঘুম ঘুম চোখে আলো বিড়বিড় করে বলতে থাকে, আমি খারাপ মেয়ে, আমার সাথে এটাই হওয়া উচিত। আমি খারাপ মেয়ে। শামীম থমকে যায়, আর এগোনোর সাহস নেই তার। কিছু সময় পরে শামীম পাথরের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, তুমি খারাপ মেয়ে নও, তুমি আমার দেখা সব থেকে শুদ্ধতম মেয়ে আলো, সব থেকে বিশুদ্ধতম মেয়ে। শেভ করছিস না কেন? ফুয়াদ এক পলক শামীমের দিকে তাকিয়ে নিচু গলায় বলে। শামীম ড্রাইভ করতে করতে বলে, সময় হয়ে ওঠে না, আজ করব। দাড়ি রাখলে রেখে দিতে পারিস, তোকে অনেক হ্যান্ডসাম লাগবে। পলিটিশিয়ানদের সাথে দাড়ি মানা।
শামিন চুপ করে থাকে। হসপিটাল রোডের মোড় ঘুরে শামিন গেটের ভেতর ঢুকে পার্কিং লটে গাড়িটা পার্ক করে রাখে। তারপর গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে ঢোকে। আজ 15 দিন হয়ে গিয়েছে, ট্রিটমেন্ট শেষ হয়েছে। আলোকে আজ রিলিজ করে দেওয়া হবে। ক্ষত প্রায় শুকিয়ে গিয়েছে। আলোর কেবিনের বাইরের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। শামিন দ্রুত পায়ে হেঁটে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আজান মাথা তুলে তাকিয়ে বলে, আম্মু গিয়েছে ভেতরে, আপু কথা বলছে। মাথা ঘুরিয়ে শামিন আলোর কেবিনের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হেঁটে ডাক্তার রুবির কেবিনে যায়। মেয়েদের এত গলাবাজি করা ঠিক না আম্মু। বেশি গলাবাজি করার পরিণতি দেখলে। আলো নিস্তেজ কণ্ঠে বলে। রেহেনা মেয়ের হাত ধরে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলে, একদম না আম্মু, একদমই না, এমন কথা বলবি না। আলো কোনো কথা বাড়ায় না। মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার কেবিনের জানালার বাইরে একটা চমৎকার চারুল গাছ আছে। তার ডালে কিছু পাখি বসে আছে। সে একদৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়ে আছে। শরীরে যেসব জায়গায় লেগেছে সার্জারি করাটা অনেকটাই সহজ। মুখে হলে আমরা রিস্ক নিতে চাইতাম না। এখন তোমার সিদ্ধান্ত, আলো সিদ্ধান্ত বাকিটা। শামিন রুবির দিকে তাকিয়ে আছে। রুবি বলতে থাকে, আজ নিয়ে যেতে পারো। আর যেটা ইম্পর্টেন্ট নোট দিতে চাই সেটা হলো ওর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। আই থিঙ্ক তুমি বুঝেছ। শামিন মাথা নাড়ায়। রুবি বলতে থাকে, একটার পর একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে, তাই ওর মনে হচ্ছে সবকিছু যেহেতু ওর সাথেই হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওর দোষ। ও আসল অপরাধী। এটা থেকে ভবিষ্যতে ভয়ঙ্কর মানসিক সমস্যা দেখা দিতে পারে। ওকে খুব দ্রুত কোনো সায়েন্টিস্টের কাছে নিয়ে যাও। ডাক্তার ফজলে রাব্বি বেস্ট এই ব্যাপারে। শামিন উদাস চোখে তাকিয়ে থাকে। রুবি বলতে থাকে, অদ্ভুত অদ্ভুত আচরণ করলে ভয় পেও না। কি বলতো, মেয়েরা নিজের শরীর ত্বকের ব্যাপারে খুব সেন্সিটিভ। ওর কাছে মনে হতেই পারে ও এখন কুৎসিত হয়ে গিয়েছে অনেকটা। ওর সৌন্দর্য কমে গিয়েছে, তাই ডিপ্রেশনে হুটহাট কান্নাকাটি করতে পারে, রাগ দেখাতে পারে। রুবি শামিনের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। শামিন পানিটা খায়। রুবি বলতে থাকে, কি অবস্থা করেছো নিজের। ম্লান হেসে হাতের গ্লাসটা টেবিলের ওপর রেখেই শামিন উঠে দাঁড়ায়। তারপর সোজা হেঁটে আলোর কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ কেবিনের বাইরে জড়তা নিয়ে দাঁড়িয়ে থেকে দরজা ঠেলে পর্দা সরিয়ে ভেতরে ঢোকে। কারো অস্তিত্ব টের পেয়ে আলো মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে শামিন তার দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। আলো বেডে আধশোয়া হয়েছিল। কয়েক পলক শামিনের দিকে তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে আবারও জানালার বাইরে চোখ রাখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা চেয়ার টেনে শামিন বসে পড়ে। তারপর আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেই গলা খাকারি দেয়। আলো তাকায় না। ওদিকে মুখ ঘুরিয়ে রেখে নিস্তেজ কণ্ঠে বলে, সবসময় অন্যের ভুলের মাসুল কেন আমাকে গুনতে হয় বলতে পারেন। শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, চা খাবে? হসপিটালের বাইরে একটা ছোট চায়ের দোকান আছে, ওদের চা চমৎকার। আমি ফ্যান হয়ে গিয়েছি, এখানে এসে রোজ খাই। আলো মৃদু স্বরে বলে ওঠে, কেন আসেন? শামিন একটা হাই তুলে বলে ওঠে, চা খেতে। আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ডিভোর্সের নোটিশ পাঠানোর কথা হয়েছিল সেদিন, পাঠিয়েছিলেন? শামিন মাথা নাড়ায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কেন? কেউ আটকে দিয়েছিল। কে? কলমের কালি শেষ হয়ে গিয়েছিল। আর কোনো কলম নেই পৃথিবীতে? আছে, কিন্তু কোনো কলমের ক্ষমতা নেই। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনার প্রতি আমার রাগ নেই, যত রাগ সব নিজের প্রতি। আপনি চলে যান। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে, আর আমার হিসেব? আলো ঘুরে তাকায়, অবাক হয়ে বলে, কিসের হিসেব? মুহূর্তেই শামিন চোখ মুখ কুঁচকে বলে ওঠে, শর্ত মানুনি, শাস্তি পেতে হবে তোমাকে। শর্ত? শাস্তি? কি বলছেন আপনি? বাজিতে কি শর্ত ছিল? আলো আমতা আমতা করে বলে, আমরা জিতলে আপনি আমার কথা শুনবেন, আর আপনি জিতলে
আমি আপনার কথা শুনবো। কে জিতেছে? আপনি? হ্যাঁ, আমি জিতেছি। আর শর্ত অনুযায়ী তোমাকে ভালো থাকতে বলা হয়েছিল। ভালো থেকেছো তুমি? আলো চুপ করে থাকে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, শর্ত ভেঙেছো তুমি, শাস্তি পেতে হবে তোমায়। আলো শামিনের মুখের দিকে তাকিয়ে থাকে। শামিন বলতে থাকে, আর তোমার শাস্তি হচ্ছে তুমি বাধ্য মেয়ের মতো তোমার স্বামীর ঘরে ফিরবে। আলো বলে ওঠে, অসম্ভব, অসম্ভব। বাজি শর্ত এসব ভুলে যান, আমি কোথাও যাব না। শামিন একদৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আলোর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে বলে, প্রত্যেকটা পুরুষের কাম্য তার স্ত্রীর নিখুঁত একটা শরীর। আমি কোনো পুরুষকে গ্রহণ করার পরিস্থিতিতে নেই। আপনার দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি কারো চোখে আমার জন্য দয়া দেখতে চাই না। আমাকে আমার মতো ছেড়ে দিন। শামিন একদৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আলো চোখের পানি মুছে নিয়ে বলে, কি হলো? বলেছি তো চলে যান। যাব, তবে আমার স্ত্রীকে সাথে নিয়ে। ইয়াসার মির্জা। আলো রাগ দেখিয়ে বলে ওঠে, হ্যাঁ বলো আসিয়া। বাড়াবাড়ি করছেন। শামিন অদ্ভুতভাবে হাসতে থাকে। আলো চেঁচিয়ে ওঠে, আব্বু, আব্বু তুমি কোথায়? আতায়ুর আলম কেবিনের ভিতরে ঢোকে। তার পিছু পিছু ঢোকে রেহেনা, আজান, আয়াত, আলোর বান্ধবীরা, ফুয়াদ, ঈশিতা, জামিল, দলের ছেলেরা সবাই। আলোর গায়ে হসপিটালের পোশাক, চুলে দুটো বেনি করা। আতায়ুর আলমকে দেখে আলো বলে ওঠে, উনি কি বলছে? মানে কি বলছো? আতায়ুর আলম গা ছাড়া ভঙ্গিতে বলে। আলো চেঁচিয়ে বলে, আমাকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ তো। নিচু স্বরে বলে আতায়ুর আলম। আলো অবাক হয়ে বলে, এত মানে? আতায়ুর আলম অবাক আলোকে হতভম্ব করে দিয়ে বলে, তোমার স্বামী তোমাকে নিয়ে যাবে, আমাকে বলছো কেন আম্মু? আমি কি তোমাদের মধ্যে কথা বলার? আলো ঘুরে ঘুরে কেবিনের মধ্যে থাকা প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, ও সবাই একজোট হয়েছো? সবাই চুপ করে থাকে। আলো বলে, আমি যাব না, আমি কোথাও যাব না। চাই না দয়া কারো। জাস্ট লিভ মি অ্যালোন। আমি ক্লান্ত। স্বামীর মুখে কারান্ত শব্দ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি এখন আমার বউকে আমার সাথে আমার বাড়িতে, তার স্বামীর বাড়িতে নিয়ে যাচ্ছি। এখানে যদি কারো আপত্তি থাকে তাহলে সে 3 সেকেন্ডের মধ্যে আমার সামনে আসুক। 3 সেকেন্ড অতিবাহিত হয়। স্বামীর আলোর দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা হাসি দেয়। তারপর বলে, দেখলে, কারো কোনো আপত্তি নেই। তারপর শার্টের হাতা ফোল্ড করতে থাকে সে। আলো বলে ওঠে, সাথে চাইছেন আপনি? শামিন ফুয়াদের দিকে গাড়ির চাবি দিয়ে বলে, স্টার্ট করো গিয়ে। ফুয়াদ হেসে বলে, জো হুকুম মেরে আকা। আলো বলতে থাকে, কি করতে চাইছেন আপনি? ইতিহাসের পুনরাবৃত্তি। গম্ভীর কণ্ঠে বলে ওঠে শামিন। মানে তোমার মতো তেরা মেয়ের সাথে যেটা করা উচিত, যেটা না করলেই নয়। শামিন আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছু বুঝে ওঠার আগেই সবার সামনে তাকে পাঁচা কোলা করে তুলে নেয় শামিন। আলো বাধা দিতে চেয়েও পারছে না, সেই শক্তি তার গায়ে অবশিষ্ট নেই। শামিন এগিয়ে যায়, পিছনে না ফিরে রাহাত আর জামিলকে উদ্দেশ্য করে বলে, হসপিটালের সবাইকে পেট ভরিয়ে মিষ্টি খাইয়ে বাসায় আসবি। সবাইকে বলে দিবি আজ ইয়ামিন ইয়াসার মির্জার বিয়ে, পাত্রী তার স্ত্রী। ঈশিতা রেহেনা আর আতায়ুর আলমের থেকে বিদায় নিয়ে ভাইয়ের পিছু পিছু যায়। আগন্তুকেরা সবাই অবাক চোখে শামিনকে দেখছে। মেয়র তার স্ত্রীকে কোলে দিয়ে হাঁটাহাঁটি করছে কেন? ভিড় জমে গিয়েছে করিডোরে। আলো নিশ্চুপ চোখের পানি ফেলে শামিনের বুকে কিল ঘুষি মারতে থাকে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে শামিন হসপিটাল থেকে বের হয়। ফুয়াদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শামিন এসে দাঁড়িয়ে ফুয়াদকে বলে, নেতা হিসেবে আমাকে সব সময়ই তুই 0 দিস, স্বামী হিসেবে কত দিতে চাস? 10-এ 8। কেন? আর 2 মার্কস কাটা কেন? মাত্র একতলা সিঁড়ি বেয়ে নেমেছিস আর এতেই হাঁপিয়ে গিয়েছিস। শামিন ম্ল্যান হেসে বলে, হাঁপাবো না? 1050 কেজি বই নিয়ে এসেছি। 1050 কেজি মানে? ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। শামিন হেসে বলে, 50 কেজি ওর শরীরের আর 1000 কেজি ওর আত্মসম্মানের ওজন। তুই বকবক না করে গাড়ির দরজা খোল, নয়তো এটাকে এখানেই ফেলে দিব। ওহো, ভুল বলেছি।
ওজন মনে হচ্ছে 70 কেজির কাছাকাছি। হাই ডোজের ওষুধ খেয়ে খেয়ে 20 কেজি বাড়িয়েছে। হাত ব্যথা হয়ে গেল। ফুয়াদ হেসে গাড়ির দরজা খুলে দেয়। আলোর চোখ বেয়ে পানি পড়ছে। বিড়বিড় করে বলতে থাকে, দয়া চাই না, চাই না। শামিন আলোকে বসিয়ে দিয়ে আলোর পাশে বসে পড়ে। ফুয়াদ ড্রাইভিং সিটে, ঈশিতা তার পাশে। গাড়ি চলতে শুরু করে। আলোর ছটফটানি কমছে না। তেজ নিয়ে বলতে থাকে, কি ভেবেছেন আলো দয়া নেওয়ার পাত্রী? লাগবে না। আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসুন, আসুন বলছি। শামিনকে ধাক্কাতে থাকে আলো। শামিনের বলিষ্ঠ শরীরে তার কোনো প্রভাব পড়ে না। আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে বসে থাকো, ব্যথা লাগবে তোমার। আলো থামলো। শামিনের হাত খামছে ধরে বলে, গাড়ি থামাতে বলুন, বলুন। শামিন আলোর কথা না শুনে ডান হাত দিয়ে আলোর দুহাত আঁকড়ে ধরে রেখেছে। আলো নিজের হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সে অপারগ। হুট করেই আলো এক কাণ্ড করে বসে। শামিনের হাত থেকে নিজের হাত ছাড়াতে না পেরে শামিনের হাতে কামড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে শামিন আর্তনাদ করে ওঠে। ফুয়াদ গাড়ির ব্রেক কষে দেয়। মাথা ঘুরিয়ে শামিন চোখ বড় বড় করে আলোকে দেখতে থাকে। আলো তার চোখের দিকে তাকিয়ে আছে কটমট দৃষ্টি দিয়ে। ফুয়াদ বলে ওঠে, ভাই আমি গাড়ি ঘুরাচ্ছি, এটাকে মেন্টাল হসপিটালে নিয়ে আসবো। তোর এর সাথে সংসার করার দরকার নেই, খুব রিস্কি হয়ে যাবে ভাই, তোর প্রাণনাশের ভয়। শামিন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়েই থাকে বেশ কিছুক্ষণ। তারপর ফুয়াদকে ঠান্ডা গলায় বলে, পাগলের চিকিৎসা আমি দিতে জানি, তুই গাড়ি স্টার্ট কর। তারপর ঈশিতার দিকে তাকিয়ে বলে, ফোন করে ওদের জানিয়ে দে। ঈশিতা মাথা নাড়িয়ে ফোনে ঋতুর নাম্বার ডায়াল করে। ফোন রিসিভ হতেই বলে ওঠে, মেজু ভাবি, মির্জাবাড়ির বড় বউ ফিরছে, বধূ বরণের তৈয়ারি করো। নিস্তেজ শরীরটা নিয়ে সিটে হেলান দিয়ে চোখের পানি ফেলতে থাকে আলো। ঈশিতা মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলে, ভাবি স্টপ, অনেক হয়েছে, অনেক করেছো তুমি, অনেক। এ খুব খারাপ আপু, আমাকে একা ছেড়ে দাও। কারো দয়া চাই না, আমার কারো দয়া না। তুমি আমার দেখা সব থেকে সুন্দর বিয়ের কোণে, আকাশি রঙের হসপিটালের ড্রেস, চুলে দুটো বিনি, তোমাকে পুরো অপসরার মতো লাগছে বড় ভাবি। আলোকে জড়িয়ে ধরে ঋতু বলে। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখের পানি শুকিয়ে গালে লেপটে আছে। ঈশিতা ভিতরে ছুটে গিয়ে একটা বড় ফুলের তোড়া নিয়ে এসে আলোর সামনে দাঁড়ায়। তারপর খুশি খুশি গলায় বলে, ওয়েলকাম ব্যাক ভাবি, আমার বড় ভাবি, আমাদের বড় ভাবি। আলো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা আলোকে আগলে নিয়ে বলে, তোমার বাড়িতে পদধূলি দাও এবার, আমাদের বাঘিনী তুমি, একটু কথা শোনো আমাদের। শামিন আলোর পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, কোলে করে নিতে হবে। আলো শামিনের দিকে তাকিয়ে বাড়ির সবার দিকে তাকায়। পরি এসে আলোর হাত ধরে বলে, এসো আমাদের সাথে ভাবি, এসো বলছি। টানতে টানতে আলোকে শামিনের ঘরে নিয়ে যায় ওরা। ঋতু দাঁড়িয়ে পড়ে, শামিনের দিকে তাকায়। শামিন ফিসফিসিয়ে ঋতুকে বলে, আগে মাথার স্ক্রু ঢিলা ছিল, এখন পুরোপুরি খুলে গিয়েছে, একটু সামলে রাখো, আমি রেঞ্জ নিয়ে আসছি। কথাটা বলে শামিন ফুয়াদকে নিয়ে বেরিয়ে পড়ে। সবকিছুর ব্যবস্থা করতে হবে তাকে। আলো বিছানার উপর গটিয়ে বসে আছে। ঈশিতা পরি দুজনে তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। বিছানার উপরে একটা শাড়ি। কিছুক্ষণ আলোর দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে থেকে ঈশিতা মুখে কারান্ত শব্দ করে বলে, বড্ড বেশি সাফার করাচ্ছ ভাবি তুমি আমাদের। এরপর যখন রায়বাগিনী ননদিনী হয়ে শোধ তুলবো, তখন কিছু বলতে পারবে না, বলে দিলাম। আলো নিশ্চুপ। ঈশিতা বলে, ভাইয়া কোথাও বেরিয়েছে, চুপচাপ শাড়িটা পরে নাও, নয়তো এসে আমাদের কথা শোনাবে। আলোর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ঈশিতা বলে, দাঁড়াও, ভাইয়াকে ডেকে আনছি। পরি আর ঈশিতা চলে যায়। আলো ঘরে চুপচাপ বসে থাকে। তার দৃষ্টি ঘুরে ফিরে ঘরের চারপাশটা দেখতে থাকে। সবকিছু ঠিক আগের মতোই আছে, সে যেমনটা রেখে গিয়েছিল। ড্রেসিং টেবিলের সামনে তার জন্য রাখা প্রসাধনী, ঘরের এক কোণে তার ব্যবহার করা 3টে শাড়ি আলনায় ঠিক সেরকম রাখা আছে যেরকম সে রেখে গিয়েছিল।
স্বামীনের টেবিলের ওপর আলোর রেখে যাওয়া কিছু বই, যা সে এবারে লাইব্রেরি ঘর থেকে এনেছিল, সেগুলো ঠিক সেভাবেই রাখা আছে যেভাবে সে রেখে গিয়েছিল। তবে কি লোকটা জানতো আলো এ বাড়িতে ফিরবে? কেন রেখে দিয়েছে এখনো এসব? কিসের জন্য? শাড়িটা পরে আসো। আলোর সামনে বসে আলোর চোখের দিকে তাকিয়ে বলে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন নরম গলায় বলে, পরে এসো। তোমার প্রতি কঠিন হতে ইচ্ছে করে না আসিয়া, একদম করে না। কঠিন হয়ে কি করবেন? মারবেন আমাকে? আলো দৃঢ়ভাবে বলে। শামিন ম্ল্যান হাসে, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে নিচু স্বরে বলে, না, নিজের হাতে শাড়িটা পরিয়ে দিব। আলো চমকে ওঠে। শামিন বলতে থাকে, আমি তোমার জীবনের একটা ক্ষত, আমাকে না হয় ক্ষত হিসেবেই রাখো, তবুও রাখো। ধীরে ধীরে না হয় মিলিয়ে যাব আসিয়া, সময় দাও, সুযোগ দাও। আলো চুপচাপ তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন আলোর একটা হাত মুঠি করে ধরে আলোর চোখে চোখ রেখে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, সুযোগ প্রার্থী আমি, আমাকে ভোট নয়, আপনি একবার সুযোগ দিন আসিয়া। আপনার একটা সুযোগে একজন অপরাধী আলোর পথে ফিরতে পারবে। রাষ্ট্রের প্রতি কি এতটুকু দায় নেই আপনার? অপরাধ সংশোধনের সুযোগ দিন, তরুণ সমাজ বাঁচান। আলো কোনো কথা না বলে না। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে। শামিন বলে, 10 মিনিট সময় তোমাকে দিলাম। যদি এই শাড়িটা পরো তাহলে ধরে নেব তুমি একটা অপরাধীকে সুযোগ দিচ্ছ। আর না পারলে? ঠান্ডা গলায় জিজ্ঞেস করে আলো। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে বারবার আপনার কাছে সুযোগ চেয়ে যাব? আমি বড্ড বেহায়া আছি, ইউ নো দ্যাট। কথাটা বলে শামিন চুপচাপ চলে যায়। বাড়ির সবাই আয়োজনে ব্যস্ত। শান্তি নীড়ে আলোর ফেরা উপলক্ষে ছোটখাটো একটা অনুষ্ঠান হবে। লিভিং রুমে কাজী বসে আছে, তার পাশেই আতায়ুর আলম। শামিন এসে খুবই বিনয়ী হয়ে আতায়ুর আলমের পাশে বসে। তারপর আতায়ুর আলমের দিকে তাকিয়ে বলে, 3 লক্ষ টাকা গাবিন ছিল, আপনি চাইলে সংশোধন করে আরো বাড়াতে পারি। আতায়ুর আলম ম্ল্যান হাসে, তারপর বলে, আমি পেশায় একজন সাংবাদিক, ব্যবসায়ী নই। কাজী সাহেব কাজী কাগজপত্র রেডি করে আতায়ুর আলমের সামনে রাখে। বিয়ের কাগজে সাক্ষী সংশোধন করে মেয়ের বাবাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। আতায়ুর আলম সাইন করে চুপচাপ বসে থাকে। শামিন একদৃষ্টিতে বিয়ের কাগজের দিকে তাকিয়ে আছে। আতায়ুর আলম বলে, আমার মেয়েকে আনো, ওকে দেখতে চাই। শামিন হাতের ঘড়ির দিকে তাকায়। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। সে উঠে দাঁড়ায়, তারপর দোতলায় চলে যায়। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে আছে আলো। শামিনের দেওয়া শাড়িটা ওয়াশরুমের সাথে লাগোয়া একটা আয়নার সামনে রাখা। শাড়িটার রং কমলা। পানির ঝর্ণা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারপর হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে দিতে থাকে। কচিগুলো কোমরে গুছে নিয়ে আঁচল বুকে তুলতে যাবে, তখনই আয়নায় চোখ যায় তার। পেটের ডান পাশটা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে। ভেজা ঠোঁট দুটো কাঁপছে, চোখের কার্নিশে পানি জমেছে। কাঁপতে কাঁপতে অনেকটা সাহস নিয়ে ঘুরে দাঁড়ায় সে। আঁচলটা হাত থেকে ছেড়ে দিয়ে মাথা ঘুরিয়ে পিঠের একটা দিক দেখার চেষ্টা করে আয়নায়। থমকে যায় সে। কিছু সময় চুপ থেকে বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। শামিন ঘরের ভিতর পা রাখতেই থমকে যায়। ওয়াশরুমের ভিতরে আলো উন্মাদের মতো আর্তনাদ করে যাচ্ছে। দ্রুত পায়ে দরজা ধাক্কাতে থাকে। আলো কেঁদেই যাচ্ছে। শামিন কিছুক্ষণ দরজায় ধাক্কা দিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তারপর থেমে যায়। নরম গলায় ডাকতে থাকে, প্লিজ বেরিয়ে এসো। কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমি জানতে চাই, আমার জানার অধিকার আছে আলো, আমার হাতে সেই অধিকারের সনদ। আলো কাঁদতেই থাকে। শামিন ব্যাকুল হয়ে বলে ওঠে, কতটুকু পুড়ে গিয়েছে বলে কষ্ট পাচ্ছ আসিয়া? তুমি তো পুড়ে গিয়েছো, এখন আমাকে পোড়াচ্ছ। আর পুড়িও না আমাকে, দরজাটা খুলো, বেরিয়ে এসো, আমায় দয়া করো এবার। বেশ কিছুক্ষণ শামিন ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আলো তখনও কেঁদে যাচ্ছে। কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না সে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। শামিন এদিকে ওদিকে অসহায়ের মতো একবার তাকিয়ে শরীরের সমস্ত শক্তি খরচ করে দরজায় বেশ কয়েকবার ধাক্কা দিতেই সিটকিনি ভেঙে দরজা খুলে যায়।
একটা গভীর নিঃশ্বাস নিয়ে স্বামীর ওয়াশরুমের ভিতরে পা রাখে। আলো ওয়াশরুমের একপাশে মেঝেতে পা ছড়িয়ে বসে দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছে। তার শরীর কাঁপছে, ভেজা চুল বেয়ে পানি পড়ছে, শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়ে আছে। স্বামীন এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে। আলোর দিকে খানিকটা ঝুঁকে তার আঁচল উঠিয়ে তার গায়ে জড়িয়ে দেয়। ক্রন্দনরত আলোর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে, চলো ওঠো। আলোর থেকে কোনো সাড়া না পেয়ে স্বামীন কিছু সময় আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে আলোকে তুলে নেয়। বিছানায় এনে আলোকে বসিয়ে দিয়ে স্বামীন আলোর মুখোমুখি বসে। আলোর কান্না থেমেছে, কেমন নির্জীব হয়ে বসে আছে এখন। স্বামীন খানিকটা ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, সমস্যা কোথায়? আলো মুখটা সরিয়ে নেয়। স্বামীন কিছুক্ষণ আলোকে দেখে। কাঁদতে কাঁদতে নাকের ডগা লাল বানিয়ে ফেলেছে। স্বামীনের ইচ্ছে করছে হাত দিয়ে ওই নাকের ডগা ছুঁয়ে দিতে, কিন্তু অযাচিত আহ্লাদে স্পর্শ দিয়ে এই মেয়েটার গালাগাল খেতে সে ইচ্ছুক নয় এখন। হাজার হলেও সে এই শহরের মেয়র, তার একটা গাম্ভীর্য নিয়ে চলা উচিত। কথায় কথায় পুচকে বউয়ের গালাগাল খাওয়া তার শোভা পায় না। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওয়াশরুম কাদার জায়গা? এত সুন্দর পরিপাটি রুম আমার, কত সুন্দর একটা টানা বারান্দা, কোথায় রুমের এসি অন করে এই নরম বিছানায় শুয়ে শুয়ে কাঁদবে? তা না, এইসব রেখে ওয়াশরুমে ঢুকে কাঁদছো কেন? সত্যি তোমার মাথায় স্ক্রু খুলে কোথাও পড়ে গিয়েছে। আলো দৃষ্টি বিছানার চাদরের ফুলকাটা নকশায় দিয়ে আছে। স্বামীন উঠে আলোর আলমারি থেকে একটা নতুন তোয়ালে বের করে আনে। আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, মাথা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। আলো চুপ। স্বামীন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলে, তুমি আমাকে দিয়ে বড্ড খাটাও, এটা ঠিক না আলো। কথাটা বলে স্বামীন নিজের হাতে আলোর চুল মুছিয়ে দিতে থাকে। আলো পাথরের মতো বসে আছে। স্বামীন কি করছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। চুল মুছিয়ে আলোর মাথায় তোয়ালেটা সুন্দর করে জড়িয়ে দেয় স্বামীন। স্বামীনের দরজার বাইরে এসে আতায়ুর আলম দাঁড়িয়ে পড়ে। মেয়ে জামাইয়ের ব্যক্তিগত রুমে সে আসতে ইচ্ছুক ছিল না। ঈশিতা আর ঋতু জোর করে নিয়ে আসে তাকে। ঘরের ভেতরে স্বামীনের বউয়ের সেবা করার দৃশ্য দেখে সবাই থতমত খেয়ে যায়। ঈশিতা আর ঋতু মুখ চাওয়াচাওয়ি করে দুজনে দুদিকে কেটে পড়ে আতায়ুর আলমের পেছন থেকে। আতায়ুর আলম বোকার মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ঘুরে সিঁড়ির দিকে যাওয়ার জন্যে পা বাড়ায়। পেছন থেকে স্বামীন বলে ওঠে, আসুন। আতায়ুর আলম দাঁড়িয়ে পড়ে। স্বামীন ঘরের বাইরে এসে বলে, আপনার মেয়ের আপনাকে প্রয়োজন, তার কাছে থাকুন। আমি আপনাদের দুজনের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি ওপরে। স্বামীন চলে যায়। আতায়ুর আলম মাথা ঘুরিয়ে আলোকে দেখে তার কাছে যায়। আলো মাথা নিচু করে নিস্তেজ হয়ে বসেছিল। আতায়ুর আলম গিয়ে মেয়ের পাশে বসে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে একটা হাত মেয়ের মাথায় রাখতেই আলো ঝাঁপিয়ে পড়ে তার বুকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আলো বাবার শার্ট খামচে ধরে। আতায়ুর আলো মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতে থাকে। আলো কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কুৎসিত হয়ে গিয়েছি আব্বু, কুৎসিত হয়ে গিয়েছি। নিস্তলার লিভিং রুমে মেহমানরা চলে এসেছে। মেহমান বলতে ফুয়াদ, জামিল এবং স্বামীনের দলের ছেলেরা। সবাই খাওয়া দাওয়া করছে। আজান আয়াত বোনের শ্বশুর বাড়িতে এই দ্বিতীয়বারের মতো এসেছে। স্বামীনের সাথে জড়তা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তারা। মাথা নিচু করে রোস্ট থেকে মাংস খুঁটে খেতে ব্যস্ত তারা। স্বামীন দুজনের মাথায় হাত বুলিয়ে তাদের পাশেই একটা চেয়ার টেনে বসে। তারপর বলে ওঠে, বোনের শ্বশুর বাড়ি, বেশি বেশি খাবে শালারা। আজান আয়াত খেতে খেতে স্বামীনের দিকে তাকায়। দোলাভাই মজা করলে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয় তারা জানে না। স্বামীন বলে, খাও। পাশ থেকে রনি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ খাও, না খেলে আমি আসি তো, গলায় ছুরি বসিয়ে দেব। আয়াত বিষম খেয়ে কাঁচতে থাকে রনির কথায়। খাবার টেবিলে সবাই হেসে ফেলে। স্বামীন আয়াতের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে আয়াত ধাতস্থ হয়। কিছুক্ষণ পরে স্বামীন পরিবেশটা স্বাভাবিক করতে আজানকে বলে, কলেজে উঠেছো, গার্লফ্রেন্ড হয়নি কোনো? আজান লজ্জা পেয়ে মাথা নাড়ায়। স্বামীন আয়াতের দিকে তাকিয়ে বলে, আর তোমার? আয়াত ভীষণ লজ্জা পায়, নিচু স্বরে বলে। স্বামীন বলে, কাউকে মনে ধরলে বলবে, প্রেমের প্রস্তাব দিয়ে পেছনে ঘুরঘুর করতে হবে না।
তুলে এনে বিয়ে পড়িয়ে দেব। আজান আয়াত চুপ করে থাকে। ফুয়াদ আজান আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, ওই একটা কাজই তোমাদের দুলাভাই পারে, মেয়ে তুলে আনা। শামিন ফুয়াদের দিকে তাকিয়ে হেসে ফেলে। ফুয়াদ গম্ভীর কণ্ঠে বলে, বাচ্চাদের ভালো পরামর্শ দিতে হয়, দুলাভাই তুই ওদের। ভাগ্যিস আলো নেই এখানে, নয়তো তোর 12টা বাজিয়ে দিত এসব শুনলে। শামিন অপরাধী গলায় বলে, এখন মজাও করতে পারবো না? কি অদ্ভুত। আপনার ফোন বাজছে, ম্যানেজার ফোন দিচ্ছে। বিছানার দিকে তাকিয়ে ঋতু বলে, ইলহাম ওয়াশরুমে শেভ করছিল। ওয়াশরুমের দরজা খোলা। মাথা ঘুরিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, রিসিভ করে কথা বলো। বলো, ব্যস্ত আছি। ঋতু অবাক হয়ে বলে, আমি। হ্যাঁ, রিসিভ করো। ঋতু আমতা আমতা করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কথা বলে রেখে দেয়। আগে হলে ইলহাম তার ফোনে হাত দেওয়ার অপরাধে খুব বকে দিত, এখন কি না তাকে নিয়ে অফিসের কল উঠাচ্ছে। ঋতু আলমারি থেকে ইলহামের একটা পাঞ্জাবি বিছানার উপর রেখে বলে, সাদা পাঞ্জাবি বের করেছি, পরবেন? ইলহাম ততক্ষণে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ঋতুর শাড়ির আঁচলে মুখ মুছে নিয়ে বলে, কেন নয়? ঋতু মুচকি হেসে চলে যেতে নেয়। ইলহাম শক্ত করে ঋতুর হাত ধরে ফেলে, হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে আনে। ঋতু চমকে ওঠে। বিছানায় একপাশে বসে ঋতুকে কোলের উপর বসিয়ে তার ডান হাত টেনে নিজের কাঁধের ওপর রাখে। ঋতু অস্ফুট স্বরে বলে, কি করছেন? ইলহামের দিক থেকে কোনো জবাব আসে না। সে তার স্ত্রীর ঘাড়ে আদর মাখিয়ে দিতে ব্যস্ত। ঋতু ছটফট করে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। তার অস্বস্তি বুঝতে পেরে ইলহাম জড়ানো কণ্ঠে বলে, চুপ করে বসো, শুধু চুমুই খাবো, ভয় পেও না। ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুর ঘাড় থেকে মুখ উঠিয়ে ঋতুর লাজুক মুখখানার দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন আছে আমাদের ছোট সোনা? তোমাকে কষ্ট দেয় আমার মতো? ঋতু মাথা নাড়ায়। ইলহাম ঋতুর গালে একটা চুমু খায়, তারপর বলে, এবার আমাকে একটা মেয়ে দেবে তুমি, আমি মেয়ে চাই। ঋতু অস্ফুট স্বরে বলে, আর যদি না দিতে পারি? ইলহাম সাথে সাথে বলে ওঠে, তাহলে পরের বার দেবে। ঋতু লজ্জা পেয়ে যায়। ইলহাম বলে, পরের বার না হলে তার পরের বার, তার পরের বার না হলে তার পরের বার, মোট কথা হাল ছাড়া যাবে না। ঋতু চোখ তুলে তাকাচ্ছে না। ইলহাম মুগ্ধ চোখে এই রমণীয় মেয়েটির লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে। এত মুগ্ধতা সে আগে কেন খুঁজে পেল না? শামিন হাত ধুয়ে উঠে পড়ে। আজান বলে, ভাইয়া আপুর জিনিসপত্র যা চেয়েছিলেন সব এনেছি। শামিন বলে, কোথায়? আজান আঙ্গুল তুলে দেখিয়ে দেয় সিঁড়ির কাছে একটা ট্রলি ব্যাগ রাখা। ফুয়াদ শামিনের দিকে তাকিয়ে বলে, এগুলো কি? শামিন মৃদু হেসে বলে, শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়েছি। কথাটা বলে শামিন ব্যাগটা উঠিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তার ঘরের দরজার কাছে এসে সে একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ে। আলো তার বাবার কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। আতায়ুর আলম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করছে, যেন বাবা তার ছোট অবুঝ মেয়েকে রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। শামিন দৃশ্যটা দেখে এতটাই মুগ্ধ হয়েছে যে মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, বাহ, কি সুন্দর, আমাকেও যেন আল্লাহ কন্যা সন্তান দেয়। ভেতরে ঢুকে বাবা মেয়ের এত সুন্দর মুহূর্ত সে নষ্ট করতে চায় না। তাই ট্রলি ব্যাগটা সে দরজার কাছে রেখেই চলে যায়। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে আলো। বাবা যতক্ষণ ছিল মনটা ভীষণ শান্ত ছিল। আতায়ুর আলম, আজান, আয়াত রাত 9টার দিকে বাড়িতে চলে গিয়েছে। আমারও ভীষণ খারাপ হয়ে গিয়েছে মনটা, খুব কান্না পাচ্ছে। শামিন দরজার কাছে দাঁড়িয়ে থাকে কিছু মুহূর্ত। ঘড়িতে সময় রাত 11টা প্রায়। সারাদিনের ধকল শেষে সেও বেশ ক্লান্ত, একটু ঘুম দরকার। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে সে। আল্লাহ, ওই পাগল মেয়েটা যদি আজ আমার মেজাজ খারাপ করে দেয়, তবুও যেন আমার রাগটা না ওঠে। প্লিজ আল্লাহ, এত একটু সুবুদ্ধি দিও ইয়া আসিয়াকে, আর আমাকে দিও একটু ধৈর্য। একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢোকে সে। কয়েক পলক আলোকে দেখে নিয়ে ঘুরে দাঁড়িয়ে দরজার ছিটকিনি তুলে দেয়। আলো মাথা তুলে তাকায় না। শামিন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে গায়ের পাঞ্জাবিটা পাল্টে একটা টি শার্ট পরে নেয়। তারপর বেরিয়ে এসে পুনরায় আলোর দিকে তাকায়। একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে গুটিয়ে বসে আছে। শামিন ভাবে ঘুমিয়ে পড়ল না তো? পড়তেই পারে,
এই মেয়ের সবকিছু অগোছালো। আলোর দৃষ্টি আকর্ষণ করতে শামিন শব্দ করে ঘরের জানালার গ্লাস টেনে বন্ধ করে দেয়। বারান্দার দরজা ধপ করে লাগিয়ে দেয়। আলো ধীরে ধীরে মাথা তুলে শামিনের দিকে তাকায়। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে, সরি। আলো কিছু বলে না, মাথা ঘুরিয়ে বিছানায় চোখ রাখে। ঈশিতা আর পরি রাত 9টার দিকে এসে বিছানার উপর কিছু ফুল আর ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে গিয়েছে। বিরক্তিতে আলো কপাল কুঁচকে রেখেছে। ঈশিতা আপু কিভাবে এত অবুঝের মতো কাণ্ড করতে পারে? শামিন আলোর দৃষ্টি অনুসরণ করে বিছানার দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মৃদু স্বরে বলে, পরিষ্কার করে দিচ্ছি। বাড়ির কাউকে না ডেকে শামিন ফুলগুলো সরিয়ে নেয় বিছানা থেকে। তারপর ঝুড়িতে ফেলে দিতে দিতে বিড়বিড় করে বলে, আমিও আমার বউয়ের কাছে অবহেলিত, আর তোরাও চিমটি। ঘুরে আবারও আলোর দিকে তাকায়। তারপর গিয়ে আলমারি খুলে একটা বক্স বের করে সেটার ভেতর থেকে আর একটা ছোট্ট বক্স বের করে এনে আলোর মুখোমুখি বসে। আলো শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন হাতের ছোট বক্সটা খুলতে খুলতে আলোর চোখের দিকে তাকায়। বক্সের শামিনের মায়ের সেই বালা দুটো। আলো বালা দুটোর দিকে তাকিয়ে থাকে। এগুলো সে খুলে শামিনের হাতে দিয়ে গিয়েছিল সেদিন। শামিন আলোর ডান হাত ধরে একটা বালা পরিয়ে দিয়ে অপর হাতেও আর একটা বালা পরিয়ে দিয়ে বলে, আমার চোখে দেখা সবথেকে বিশুদ্ধ একজন নারীর স্মৃতিচিহ্ন আমার চোখে দেখা আরেকজন বিশুদ্ধ নারীর হাতে পরিয়ে দিলাম। এই পর্যন্ত বলে একটু থেমে আবারও বলতে শুরু করে, এই দুটো কখনো খুলবে না হাত থেকে, অনুরোধ তোমার প্রতি। আলো কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে থেকে শামিনের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। শামিন এক পলক আলোকে দেখে মজা করে বলে ওঠে, কি ব্যাপার, অস্বাভাবিক চুপচাপ কেন? রেঞ্জ দেখছি স্ক্রু বেশ ভালো করেই টাইট দিয়ে দিয়েছে। আলো অবাক হয়ে বলে, মানে কিসের রেঞ্জ? রেঞ্জ তোমার বাবা, আবার শ্বশুর, তাকে এনেছিলাম তোমার স্ক্রু টাইট দিতে। সে তার কাজ ঠিকঠাক মতো করেছে দেখছি। আলো অন্যদিকে তাকিয়ে থেকে শামিনের কথায় পাত্তা না দিয়ে শামিন বলতে থাকে, মন খারাপ করে থাকবে দেখে বাবাকে ভাইদের নিয়ে এলাম, একটা ধন্যবাদ তো পেতেই পারি। ধন্যবাদ। আলো কপাল কুঁচকে ক্যাটকাট করে বলে। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে দিলে একটা চড় মেরে দিতে এর বদলে না হয়? আলো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মন পেতে এসব করছেন? শামিন ম্লান হাসে, তারপর বলে, না, মন চুরি করতে এসব করছি। চুরি করতে না পারলে ডাকাতি করব। হ্যাঁ, ওই একটা কাজই তো আপনি ভালো পারেন, লুটোরাজ। কাট বলে ওঠে আলো। ব্যাস এই কথাটাই শামিনের মেজাজ খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু শামিন হাত মুঠি করে চোখ বন্ধ করে ফেলে। বড় বড় নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে নিজেকে নিজে বলতে থাকে, কন্ট্রোল শামিন ইয়াসার মির্জা, কন্ট্রোল প্লিজ, রাগ উঠাস না। আলো অবাক হয়ে শামিনকে দেখে বলে, বিড়বিড় করে কি বলছেন? কাকে গালাগাল দিচ্ছেন? গালাগাল ওসব তো তুমি ভালো জানো। আলো চুপ হয়ে যায়। শামিন আলোকে দেখতে থাকে। কমলা রঙের শাড়িটা কত সুন্দর লাগছে মেয়েটির গায়ে। শাড়িটার সৌন্দর্য মেয়েটিকে সুন্দর করে তুলেছে নাকি মেয়েটির সৌন্দর্য শাড়িটার গায়ে ছেয়ে গিয়েছে বুঝতে পারছে না শামিন। আলো কপাল কুঁচকে শামিনের দিকে তাকাতেই শামিন চোখ সরিয়ে নেয়। আলো দৃঢ়ভাবে বলে, সুযোগ চেয়েছেন, সুযোগ দিয়েছি, আগে নিজেকে প্রমাণ করে দেখান। মনে রাখবেন, স্ত্রীর মন পাওয়ার আগে তার শরীর কামনা করা পুরুষদের আমি ঘৃণা করি। শামিন কি বলবে বুঝতে পারছে না। সে যে তার স্ত্রীর শুধুমাত্র শরীর কামনা করে না, তার চেয়ে তার স্ত্রীর মনটাও পেতে হবে, এই কথাটা এখনো ওই অবুঝ মেয়েটা বুঝলো না। এত যুদ্ধ তবে কেন করলো শামিন? শরীর তো বহু আগেই পেতে পারত। কিভাবে মুখের উপর কাট বলে দিল ওই অভদ্র মহিলা? শামিন কি তাকে ছুঁয়ে ফেলতো নাকি আজ? খুবই অভদ্র এই মহিলা, মুখে কোনো লাগাম নেই। আলো বলতে থাকে, বুঝতে পেরেছেন? শামিন কিছু না বলে মাথা নাড়ায়, তারপর নিচু স্বরে বলে, জি। তাহলে নিজেও সময় নিন এবং আমাকেও সময় দিন। আলো কথাগুলো বলে শেষ করার আগেই শামিন বলে ওঠে, সিম্পল কথা সিম্পল ভাবে বলো, ধমকে কেন বলছো?
আলো চুপ করে থাকে। স্বামীন এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, বলছিলাম আমি কি ডিভানিশ হব? মানে আলো রাগি চোখে তাকিয়ে আছে। স্বামীর একটা ঢোক গিলে ফেলে, তারপর কাচুমাচু মুখ করে বলে, 2 মাস ডিভানিশ শুয়ে শুয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে আমার। আলো স্বামীনের দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিছানার মাঝামাঝি দুটো কোলবালিশ দিয়ে বিছানা ভাগ করে নিন। অনেক উদার তুমি আসিয়া। বিড়বিড় করে বলে স্বামীন বাধ্য ছেলের মতো আলমারি থেকে বিশাল সাইজের দুটো কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে বলে, তুমি কোন পাশটা নিতে চাও? আলো বিছানার দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, যেন সে বুঝে উঠতে পারছে না তার কোন পাশটা নেওয়া উচিত। তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে। স্বামীন বলে। আলো ডান পাশটা দেখিয়ে বলে, আমি এই পাশে থাকবো। ওকে। উত্তর দিয়ে স্বামীন অপর পাশে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলমারি থেকে একটা নর্মাল সুতি শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শাড়িটা পাল্টানোর সময় তার কানে হাসির শব্দ পৌঁছয়। ঘরের ভেতর স্বামীন হাসছে। অদ্ভুত, এত বিশ্রীভাবে রাক্ষসীর মতো ঘর কাঁপিয়ে হাসছে কেন? শরীরে শাড়ির আঁচল জড়িয়ে সে বেরিয়ে আসে। স্বামীন গা দুলিয়ে হাসছে, মনে হচ্ছে বিছানাটাও কাঁপছে। আলো কৌতূহলী হয়ে তাকে দেখছে। স্বামীনের হাতে কিছু একটা আছে, সেটার দিকে তাকিয়ে বারবার পাগলের মতো হাসছে। আলো তাকিয়ে আছে স্বামীনের দিকে। স্বভাবে বধ হলেও লোকটার হাসি সুন্দর। হাসলে মনে হয় যেন কত মাসুম একটা লোক, কত সহজ সরল একটা লোক। স্বামীন আলোকে দেখতে পেয়ে আরো চড়ে চড়ে হাসতে থাকে। আলোর মেজাজ খারাপ হয়ে যায়। ধমকের সুরে বলে, রাক্ষসের মতো হাসছেন কেন? স্বামীন বহু কষ্টে হাসি থামিয়ে তার হাতের ছবির অ্যালবামটা আলোর দিকে তুলে ধরে। ওটা আলোর ছোটবেলার ছবির অ্যালবাম। আলো তার ছোটবেলার ছবি দেখে লজ্জায় কুঁকড়ে যায়। একটা ছবিতে তার নাক বেয়ে সর্দি পড়ছিল, আর একটা ছবিতে আলোর বেল মাথা। আতায়ুর আলম মজা করে ছবি দুটো তুলে রেখেছিল। স্বামীন আবারও হাসতে থাকে। আলোর লজ্জা রাগে পরিণত হয়। রেগে বেগে বলে, কোথায় পেয়েছেন এগুলো? আনিয়েছি তোমার ভাইদের দিয়ে। তোমার সব প্রয়োজনীয় প্রিয় গোপনীয় জিনিস সব কিছু এখন আমার হেফাজতে। অ্যালবামের আর একটা পাল্টা উল্টে আবারও হাসতে শুরু করে স্বামীন। এই ছবিতে আলো মুরগির ঠ্যাং চিবুচ্ছিল। ভয়ঙ্কর পর্যায়ের কুশ্রী একটা ছবি। স্বামীন বুকে হাত দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে বুকে ব্যথা হয়ে গেল। আলো তেড়ে যায়। ওটা দিন দিন বলছি। স্বামীন অ্যালবামটা পিছনে সরিয়ে হাসতে হাসতে বলে, দেব না। ইয়াসার মির্জা, ওটা আমার পার্সোনাল জিনিস। ধমকের সুরে বলে ওঠে আলো। এটা আমার পার্সোনাল বউয়ের পার্সোনাল জিনিস। ঠান্ডা গলায় বলে স্বামীন। আলো থাবা মেরে নিতে যায় অ্যালবামটা। স্বামীন দিতে নারাজ। এক প্রকার হাতাহাতি লেগে যায় দুজনের মধ্যে। এক সময় আলো কিছুটা সফল হয় অ্যালবামটা নিজের দিকে টেনে নিতে, কিন্তু তৎক্ষণাৎ স্বামীন হ্যাচকা টান মারতেই অ্যালবাম সহ আলো পড়ে যায় স্বামীনের গায়ে। হুট করে আলো পড়ে যাওয়ায় স্বামীন টাল সামলাতে না পেরে নিজেও পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় স্বামীনের চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বড় বড় হয়ে যায়। আলোর মাথা তার বুকে ঠেকে গিয়েছে। চুলের খোপা খুলে স্বামীনের মুখের উপর ছড়িয়ে আছে। ধীরে ধীরে হাত দিয়ে আলোর চুলগুলো সরিয়ে দেয়। আলো স্তব্ধ হয়ে গিয়েছে। কানে স্বামীনের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। তড়িঘড়ি করে উঠে বসে ছবির অ্যালবাম আঁকড়ে ধরে মাথা নিচু করে বসে থাকে আলো। স্বামীন ধীরে ধীরে উঠে বসে আলোর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। আলোকে আর অস্বস্তিতে ফেলতে চায় না, তাই সেখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে বারান্দার দরজা খুলে সেখানে চলে যায়। বিছানার ওপর আলো কিছুক্ষণ থম মেরে বসেছিল। ধীরে ধীরে সেও উঠে দাঁড়ায়। অ্যালবামটা আলমারিতে তুলে রেখে চুপচাপ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে, গায়ে চাদর টেনে। দীর্ঘক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। একটু আগের ঘটনা মনে করে এখন মুচকি মুচকি হাসছে। সৃষ্টিকর্তা তার প্রতি বরাবরই সদয়। বউ না চাইতেও বুকে এসে পড়ে।
আহা কি কপাল তার। একা একা কিছুক্ষণ হেসে নিয়ে আবারও চেহারায় গাম্ভীর্য ফিরিয়ে আনার চেষ্টা করে শামিন। তারপর ঘরের ভেতরে গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দেয়। ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আলো ওদিকে ফিরে শুয়ে আছে, সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। শামিনও ধীরে ধীরে নিজের জায়গায় শুয়ে পড়ে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবারও উঠে বসে। আশ্চর্যজনকভাবে এই ঘরে ঢোকার আগে চোখে গোটা রাজ্যের ঘুম ছিল, এখন সেই ঘুম নেই। বুকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না তার আছিয়া তার বিছানায় ঘুমিয়ে আছে। মাঝখান দুটো কোলবালিশ একটার উপর আরেকটা সাজিয়ে রাখা, এই দুটো মাঝখান থেকে সরতে কতটা সময় নেবে কে জানে। তবে স্বামী নিয়াশা মির্জা তার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত। তার জীবনে আপাতত একটাই স্বস্তির ব্যাপার, আছিয়া তাকে তার মন জিতে নেওয়ার নমিনেশন দিয়ে দিয়েছে। এখন তাকে জিততেই হবে। মন জয় করার নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচন, তবুও জেতাটা সহজ নয়। এমনভাবে এসে জিততে চায় আছিয়াকে যে আছিয়া যেন নিজে এসে তাকে জয়ী ঘোষণা করে জয়ের মালা পরিয়ে দেয় তাকে। শামিন কথাগুলো ভাবতে ভাবতে মৃদু হাসে। আবারও তার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যায়। কতটা নাস্তানাবুদ হয়েছে ওই মেয়েটা, চেহারাটা দেখার মতো ছিল। মাথা ঘুরিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে ওঠে, আজকের জন্য অতটুকু যথেষ্ট আসিয়া, আমি কৃতজ্ঞ তোমার প্রতি। আলো শামিনের থেকেও বিরক্ত হয়ে বলে। কলিং বেল টিপে চোখে মুখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে শামিন। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় আলো। শামিন মুখে চকারান্ত শব্দ করে বলে, বড্ড কেয়ারলেস তুমি। স্বামীর বাড়ি ফেরার সময় হয়েছে আর তুমি স্টার জলসা নিয়ে ব্যস্ত। এত করে কলিং বেল টিপছি, দরজা খোলার নামই নেই। ফালতু কথা বলবেন না। কে স্টার জলসা নিয়ে পড়ে আছে? আমার জীবনটা কি স্টার জলসার সিরিয়ালের থেকে কম কিছু? জীবনটা বরবাদ হয়ে গিয়েছে আমার আপনার মেয়েদেরকে সামলাতে গিয়ে। শামিন আলোকে সরিয়ে দিয়ে বলে, সরো তুমি সামনে থেকে। কই দেখি আমার প্রিন্সেসরা কোথায়? দূর থেকে ছোট ছোট দুজন পরীর মতো নয়, বরং দুটো পরী দৌড়ে এসে তাদের বাবাকে আঁকড়ে ধরে। দুজনের চোখে পানি ছলছল করছে, ঠোঁট উল্টিয়ে রেখেছে। শামিনের মাথায় রাগ উঠে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, উমা, আমার মায়েরা কাঁদছে কেন? কে কি বলেছে ওদের? কার এত বড় সাহস? আলো পাত্তা না দেওয়ার মতো করে বলে, আমার এত বড় সাহস? তুমি? তোমার সাহস কি করে হয়? কি করেছো ওদের? মেরেছি ঠাস ঠাস করে দুই গালে, দুটোর গালে মোট 4টা। কাট কাট বলে আলো। শামিন চোখ রাঙিয়ে বলে, সাহস কি করে হয় তোমার? কোন সাহসে এমন কাজ করলে? যে সাহসে আপনাকে চর মেরেছিলাম একদিন। শামিন তার মেয়েদের আগলে নিয়ে তাদের চুমু দিতে থাকে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কি করেছিল ওরা? কেন মেরেছো? একজন আরেকজনের চুল ছিঁড়ছিল, টেনে থুতু দিচ্ছিল। শামিন তাচ্ছিল্যের সাথে বলে, সব তো তোমার থেকেই পেয়েছে। এখন আমি তোমার দুই গালে দুটো দেই? আলো ভেঙচি কেটে কপাল কুঁচকে চলে যায়। শামিন বিড়বিড় করে বলে, বেয়াদব মহিলা, স্বামীকে একটু মান দিতে চায় না। বাচ্চাদের কোল থেকে নামিয়ে আলোর দিকে এগিয়ে যায় শামিন। কপাল কুঁচকে আলো টেবিলে খাবার বাড়ছিল। পেছন থেকে জড়িয়ে ধরে মৃদু স্বরে শামিন বলে, রাগ করলে? না, ছাড়ুন আমায়। বাচ্চাদের সামনে স্ত্রীর গায়ে হাত তোলার হুমকি দিচ্ছেন, খারাপ লোক। শামিন আলোকে ঘুরিয়ে নেয়, দুই গালে হাত রেখে বলে, কখন তোমাকে মারার কথা বললাম? এই মাত্রই তো বলছেন আমার দুই গালে দুটো দিবেন। শামিন হাসে, তারপর বলে, দুই গালে দুটো দেবো বলেছি, কি দেবো তা তো বলিনি। আলো সরু চোখে তাকিয়ে বলে, কি দেবেন? শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, দেখাচ্ছি। কথাটি বলেই শামিন ঠোঁট বাড়িয়ে দেয়। আলো লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলে। ঝনঝন আওয়াজে শামিন চোখের পাতা মেলে তাকায়। চোখের রাজ্যের ঘুম শব্দটা কানের ভেতরে যন্ত্রণার সৃষ্টি করছে। কিছু মুহূর্ত সময় নিয়ে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। তবে বিরক্তিতে শামিন মাথা ঘুরিয়ে তাকায়। তখনও ঝনঝন শব্দ হচ্ছিল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল শামিন, মাঝপথে ভেঙে গেল। চুমুটাও দিতে পারল না। বিরক্তি
চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে। ঘুম ঘুম চোখে উঠে বসে মাথা ঘুরিয়ে তাকায়, দেখে আলো আলমারির কাছে দাঁড়িয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শামিন ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তোমার কোনো অধিকার নেই এভাবে অন্যের স্বপ্ন ভাঙার। ভাঙচুর করছিলে কেন? আলো শামিনের দিকে এক পলক তাকিয়ে ঝুঁকে নিচে পড়ে থাকা স্টিলের বক্সটা হাতে তুলে নেয়। শামিন বলতে থাকে, কি হলো, কি করছো? আলো হাতের বক্সটার দিকে তাকিয়ে বলে, এটা কি? ওটার মধ্যে তোমার গয়না। আলো বক্সটার দিকে তাকিয়ে আছে। শামিন বিরক্ত হয়ে বসে থাকে, আর চোখে আলোকে দেখে বিড়বিড় করে বলে, আমার সুখ দেখতে পারে না এই ভদ্র মহিলা। আলো শামিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বিড়বিড় করে কি বলছেন? তোমাকে গালাগাল দিচ্ছি, এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে দিলে তাই। বক্সটা আলমারিতে তুলে রেখে গম্ভীর কণ্ঠে আলো বলে ওঠে, তা কি এমন স্বপ্ন দেখছিলেন আপনি যে সেটা ভেঙে যাওয়াতে আমাকে এত কথা শোনাচ্ছেন? গা থেকে চাদর সরিয়ে মেঝেতে পা রাখে শামিন। হাই তুলে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে, ট্রফির গায়ে অধিনায়ক চুমু খেতে যাচ্ছিল, এটাই দেখেছি। তুমি চুমুটা আর খেতে দিলে না তাকে। কত অমানবিক তুমি, ভালো কিছু তোমার সহ্য হয় না। কথাটা বলে শামিন হেলে দুলে ওয়াশরুমে ঢোকে। আলো চুপচাপ কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। কি আজব এই লোক! বাংলাদেশ সেদিন ম্যাচ হেরে বাড়ি ফিরেছে, আর সে এখনো ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখছে। ভাবি আসবো? সিতারা খালা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। সিতারা খালা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, আপনি তো গোসল করেননি, গোসল করে নিচে আইসেন ভাবি। মেজু ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। তার বাপের বাড়ি থেকে লোক এসেছে আপনাকে দেখবে। আলো তৎক্ষণাৎ বলে, চলো, আমি ফ্রেশ হয়েছি। সিতারা খালা অবাক হয়ে বলে, গোসল করবেন না? আলো বিরক্ত হয়ে বলে, গোসল করানোর জন্য উঠে পড়ে লেগেছো কেন সকাল সকাল? পরক্ষণেই সিতারা খালার কথার অর্থ ধরতে পেরে আলো তেতে ওঠে। চলো নিচে চলো, বেশি কথা বলবে না। মুখ অন্ধকার করে চলে যায়। বড় ভাইজানে কোন মেয়েকে এনেছে সেই ভালো জানে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। নিস্তলার লিভিং রুমে ঋতুর বাবা নফাজ্জল করিম বসে আছে। সে একটা কাজে শহরে এসেছিল, তাই মেয়ের বাড়িতে এসেছে। আলো নিচে নেমে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। ঋতু উঠে দাঁড়িয়ে আলোকে বলে, ভাবি, আমার বাবা। আলো মুখ হাসি হাসি করে বিনয়ী ভঙ্গিতে সালাম দেয়। মোফাজ্জল করিম সালামের জবাব দিয়ে আলোকে বলে, মা বসো। আলো জি বলে বসে পড়ে। তোমাকে মৃত্যুর মায়ের দেখার খুব শখ ছিল মা। ইয়াসারার বাবার জন্য কত প্রস্তাব দেখিয়েছে আমাদের এলাকায়। ইয়াসারার বাবাকে রাজি করাতে পারেনি কখনোই। তার মৃত্যুর মা খুবই আগ্রহী ইয়াসারের বউ দেখার জন্য, কিন্তু কপাল বরাবরের মতোই অসুস্থতা তাই আসতে পারেনি, কখনোই আসবেও না। আলো চুপ করে থেকে বলে, বাড়িতে গিয়ে ঋতুকে ভিডিও কল দিবেন, আমি ওনার সাথে কথা বলবো চাচা। মোফাজ্জল করিম খুশি হয়। বড়লোকের বউ ভেবেছিল কথাবার্তায় অহংকারী হবে। আলোকে যথেষ্ট বিনয়ী মনে হচ্ছে। সে তার পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে আলোর দিকে ধরে বলে, তোমার জন্য একটা শাড়ি এনেছি মা। গরিব মানুষ তো, স্থান উপহার দেওয়ার মতো সামর্থ্য তো নেই। আলো কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, মুহূর্তেই কাটিয়ে নিয়ে বলে, আমি খুব খুশি হয়েছি চাচা, আমি শাড়ি খুব পছন্দ করি। খাবার টেবিলে মোফাজ্জল করিমকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াই আলো। ঋতু যথেষ্ট স্বস্তি পাচ্ছে আলোর এমন স্বাভাবিক আচরণে। এখন ভাইয়াকে পুরোপুরি মেনে নিলেই হয়। ঋতু তাহলে অনেক বড় চিন্তা থেকে মুক্তি পাবেন। শামিন এখনো নিচে নামেনি। শেভ করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিছানায় মটকা মেরে পড়েছিল। আজ নতুন হাই স্কুল নির্মাণের প্রকল্প সংক্রান্ত ঝামেলা সামলাতে হবে, অথচ শরীরটা অলস হয়ে পড়ে আছে। নিচে নাস্তা করতে পর্যন্ত যায়নি। আলো সেই কখন নিচে গিয়েছে, এখনো ফেরেনি। নিশ্চয়ই এখনো খাচ্ছে। অনেক খায় এই মেয়ে, কিন্তু ওর ওজন এত কম কেন? খাবারগুলো কোথায় যায়? কিছুক্ষণ বসে থেকে শামিন বারান্দায় চলে যায়।
বারান্দায় হাঁটাহাঁটি করে অলসতা কাটাবে সে। ঘরে ঢুকে আলো হাতের শাড়ির প্যাকেটটা আলমারিতে তুলে রাখতে যাবে, তখনই পেছন থেকে ঋতু বলে ওঠে, ভাবি। আলো ঘুরে তাকায়। ঋতু এগিয়ে গিয়ে বলে, একটা আবদার করব। আলো অবাক হয়ে বলে, কি আবদার? যদি কিছু মনে না করো, বাবা যে শাড়িটা তোমাকে দিয়েছে সেটা একটু পরবে। বাবা দেখে গেলে খুব আনন্দিত হতো। শাড়িটার দাম 1500 টাকা। বাবা আসলে হীনমন্যতায় ভুগছে এত কম দামি শাড়ি দিয়ে। কি বলো তো, মাকে সপ্তাহের যে ইঞ্জেকশনটা দিতে হয় তার দামই 1500 টাকা। আলো কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, তুমি গিয়ে চাচার সাথে গল্প করো, আমি শাড়িটা পরে আসছি। ঋতু কৃতজ্ঞ চোখে আলোকে দেখে চলে যায়। আলো এদিক ওদিক তাকিয়ে শাড়িটা বের করে ওয়াশরুমে ঢোকে। সকালের রোদ পেয়ে স্বামীনের অলসতা কেটে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে বাগানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দোতলার বারান্দা থেকে পোনা চাচাকে ডেকে বাগানের ফুল গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে বলে ঘরে চলে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ভিজিয়ে রাখা। আছিয়া এখনো ফেরেনি। নিজেই খাচ্ছে, স্বামী নাস্তা করুক বা না করুক তাতে তার কি? সুযোগ দিয়েছে, এটাই তো অনেক। জগৎ উদ্ধার করে দিয়েছে মহারানী। বিড়বিড় করে বলে স্বামীর আলমারি থেকে নতুন একটা পাঞ্জাবি বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে সে স্তম্ভিত হয়ে যায়। আলো তার দিকে বোকার মতো তাকিয়ে আছে। স্বামীনও কয়েক মুহূর্ত বোকার মতো তাকিয়ে থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল ঠিক করে আলো রেগে মেগে বেরিয়ে এসে স্বামীনকে বলে, কমন সেন্স নেই কেন? তুমি দরজায় সিটকিনি লাগিয়ে নিতে পারোনি? সিটকিনি কেন থাকে দরজায়? আলো খেপে যায়। সিটকিনিটা যে কাল লাথি মেরে ভেঙে ফেলেছিলেন সেটা কি ঠিক করেছিলেন? দরজা ঠিকভাবে লাগানো যাচ্ছে না। স্বামীন থতমত খায়। তাই তো, সেটা তো ঠিক করাই হয়নি। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, সিটকিনির ব্যাপারে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলে না? আমি এই শহরের মেয়র, একটা মাথায় কত কিছু মনে রাখবো। আলো বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, নিজের ভুলের দোষ আমার ঘাড়ে দেবেন না। সকালে ওয়াশরুমে গিয়ে দেখেননি সিটকিনিতে সমস্যা তখন ছিল তো না, ঠিক ছিল। আলগা হয়ে যাচ্ছিল। হয়েছে, নাও স্টপ। চেঁচিয়ে কথা বলবে না। সবাইকে জানিয়ে দিও না আমি তোমাকে শাড়ি চেঞ্জ করার সময় দেখে নিয়েছি। আলোর গায়ে আগুন ধরে যায় কথাটি শুনে। আলোর অগ্নিমূর্তি দেখে স্বামীন ভয় পেয়ে বলে, কিছু দেখিনি আমি, কিছু না। আমি বলতে চেয়েছি, চেঁচিয়ে এসব বললে মানুষ অমন ভাববে। প্লিজ রাগ করো না। আপনি সাংঘাতিক লোক, আপনাকে যদু মধু ভাবলে ভুল হবে। আলো ঠান্ডা গলায় বলে। স্বামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, আপনার আচরণ দেখেই মনেই হয় না আপনার বয়স 32 বছর। কেন, কি আচরণ করি আমি? আলো কিছু না বলে চলে যেতে নিলেই স্বামীন খপ করে আলোর হাত টেনে ধরে। আলো স্বামীনের মুখের দিকে তাকায়। স্বামীন বলতে থাকে, শুধু আমাকেই দোষী করবে তুমি? তোমার জায়গায় আজ আমি ওয়াশরুমে থাকলে, তুমি যদি অ্যাক্সিডেন্টলি ওভাবে ঢুকে যেতে, তাহলে তো বলতে আমি ইচ্ছে করে ওয়াশরুমের দরজা খোলা রেখেছি যাতে তুমি আমার সব কিছু দেখে নাও। আলো স্বামীনের কথায় হতভম্ব হয়ে যায়। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার স্বভাবের ভুলটা ধরিয়ে দিলাম আসিয়া, শুধু অন্যের দোষটাই দেখো তুমি। যাই হোক, আজ সত্যি আমার ভুল ছিল। ওয়াশরুমে ঢোকার আগে নক করে বলা উচিত ছিল। শুনছেন, কেউ কি ওয়াশরুমে আছেন? নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে স্বামীন। আলো কিছু বলতে নেয়। স্বামীন আলোকে কিছু বলার সুযোগ না দিয়ে পাঞ্জাবি হাতে ওয়াশরুমে ঢোকে। আলো চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মোফাজ্জল করিমের কাছে যায়। নাস্তা সেরে কিছুক্ষণ মোফাজ্জল করিমের সাথে কথা বলে স্বামীন রুমের দিকে পা বাড়ায়। বাইরে যাওয়ার আগে একটু বউয়ের মুখ দেখবে না? কিন্তু সমস্যা হচ্ছে ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে বাড়ি থেকে বেরোনোর আগে ঝগড়া করতে চায় না। ঘরে ঢুকে চুপচাপ নিজের টেবিলের কাছে গিয়ে ল্যাপটপ বের করে কিছুক্ষণ কিছু একটা দেখে। আলো বিছানায় চুপচাপ বসেছিল। স্বামীন আর চোখে বেশ কয়েকবার আলোকে দেখে। তারপর আয়নার সামনে গিয়ে গায়ে পারফিউম মাখতে থাকে। কিছুক্ষণ পর স্বামীনকে অবাক করে দিয়ে আলো বলে ওঠে, সরি। স্বামীন অবাক এবং অবাক হয়ে যায় আলোর মুখে সরি শব্দটা শুনে। সে অবাক চোখে আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে,
তখন ওভাবে আপনাকে ব্লেম করা ঠিক হয়নি, দোষ আসলে কারো ছিল না। স্বামীন আনন্দিত হয়ে যায় তার ছোকরুটে বউয়ের এমন নমনীয় রূপ দেখে, কিন্তু সে কণ্ঠ গম্ভীর রেখে বলে, ইটস ওকে। আলো চুপচাপ বসে থাকে। কথা আগে বাড়াতেই স্বামীন গলা খাকারি দিয়ে বলে, আমার বইয়ের লিস্টটা দিও, আনিয়ে দিব। সেমিস্টার ড্রপ দেওয়ার তো কোনো মানে হয় না। সবাই বলবে স্বামী ইয়াসার মির্জার বউ ফেলু, আদু ভাইয়ের ছোট বোন আদুরি আপা। এটা কিভাবে মানা যায়? আলো চুপচাপ। স্বামীন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে গুটিয়ে নেওয়াটা তো কোনো সমাধান না আলো। দুর্ঘটনা সবার সাথেই হয়, তাই বলে বারবার হতেই থাকবে এমন তো কোনো কথা নেই, তাই না? আলো নিশ্চুপ। স্বামীন কয়েক মুহূর্ত আলোকে দেখে তার মুখোমুখি বসে, তারপর মৃদু স্বরে বলে, লাইফে নেগেটিভ ঘটনা ঘটতেই থাকবে আলো, জীবনের একটা অংশ সেসব। আমরা এড়িয়ে যেতে পারবো না, না আমাদের সেই ক্ষমতা আছে। যেটা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে সেটা হলো ওই সকল নেগেটিভ জিনিসগুলোর মধ্যে থেকে পজিটিভ কিছু বের করে নিজেকে স্বস্তি দিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আলো স্বামীনের দিকে মুখ তুলে তাকায়, অস্ফুট স্বরে বলে, অ্যাসিড অ্যাটাকের মধ্যে কি পজিটিভ ছিল? পজিটিভ ছিল না, ভাবতে হবে। অ্যাসিড তোমার মুখে পড়েনি, গায়ে লেগেছে মাত্র, এটাই পজিটিভ কিছু। ঠিক যেমন আমার সেদিন বিয়ে হয়েছিল, রেপ তো হয়নি, তেমন পজিটিভ কিছু। স্বামীনের মাথায় প্রচণ্ড রাগ উঠে গেলেও সে চেহারায় তা প্রকাশ করে না। ম্ল্যান হেসে আলোর একটা গালে হাত রেখে মৃদু স্বরে বলে, না, কেউ আমার লাইফে শত্রু হিসেবে এসে তোমার জীবনটা আলোকিত করে দিয়েছে, তেমন পজিটিভ কিছু। আলো চুপ করে থাকে। স্বামীন গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আলো বসে বসে ভাবে এই মাত্র সে স্বামীনের মেজাজ খারাপ করে দেওয়ার মতো একটা কথা বলে ফেলেছে। এই লোকটা কোনো রিয়্যাক্ট করলো না কেন? ডক্টর রুবি ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ স্বামীন, বলো। আন্টি, সেদিন সাইকিয়াট্রিস্টের কথা বলেছিলেন, ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, কাইন্ডলি ব্যবস্থা করবেন? কেন নয়, তবে বলো তো কি হয়েছে? তেমন কিছু না আন্টি, আপনি যেরকম বলেছিলেন তেমন আচরণ করছে, গুটিয়ে থাকছে। সময় দাও ওকে, হয়তো সেরে উঠবে। না, আপনি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি আলোকে নিয়ে ওনার বাসায় যেতে চাই, চেম্বারে নয়। আমার বউ যদি জানতে পারে তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি আমি, তাহলে আমার নতুন সংসারে আগুন লেগে যাবে। ওই মেয়েকে আপনি চিনেন না আন্টি, খুব আত্ম অহংকারী। সাইজে অতটুকু হলে কি হবে, ওর আকাশ ছোঁয়া আত্মসম্মান। রুবি হাসতে থাকে স্বামীনের কথায়, তারপর বলে, ঠিক আছে, তেমনটাই হবে। আর ভালো কথা, সিঙ্গাপুরের ডাক্তারদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যত তাড়াতাড়ি যেতে পারো ততই ভালো। আলোর পাসপোর্ট করা হয়েছে? বলতে পারছি না আন্টি। আচ্ছা, ব্যবস্থা করো, আমাকে তোমাদের সুবিধা মতো জানিও, আমি আবার কথা বলবো। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলো ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাত্র গোসল সেরেছে সে, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে, গায়ে একটা হালকা গোলাপি রঙের শাড়ি। ঈশিতা খেতে খেতে আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আমি এখন বুঝতে পারছি ভাবি, ভাইয়া কেন তোমার জন্য পাগল হয়েছে। আলো কিছু না বলে চুপচাপ বসে পড়ে চেয়ার টেনে। ঈশিতা বলতে থাকে, এত সুন্দরী হয়েও তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, বেশ অবাক লাগে। আলোর চোখে মুখে ফ্যাকাশে হয়ে যায়। সে প্রসঙ্গ পাল্টাতে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, খাবে না তুমি? ঋতু মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আসুক, আমি ভাইয়ার সাথে খাবো। আলো অবাক হয়ে বলে, প্রেগনেন্ট তুমি? বেলা 2:30টার কাছাকাছি, এখনো বসে আছো? ভাইয়া একা একা খেতে পারেন না। তাই বলে প্রেগনেন্ট অবস্থায় অনিয়ম? তুমি তো প্রেগনেন্ট না, তুমি অপেক্ষা করো, ভাইয়া আসলে খাও ভাবি। ঈশিতা খেতে খেতে বলে। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা হাত ধুয়ে উঠে পড়ে, আলোর দিকে না তাকিয়ে বলতে থাকে, সকাল থেকে কিছু খাইনি, তাই আমি জলদি জলদি খেয়ে নিলাম, নয়তো আমি অপেক্ষা করতাম। এখন তোমরা দুই ভাবি মিলে ডিসাইড করো কে অপেক্ষা করবে। দেখো, সাফ সাফ বলে দিলাম, একজনকে অপেক্ষা করতেই হবে। আলো ঈশিতার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দোতলায় চলে যায়। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বলে, এতে কাজ হবে? স্বামীর পাশে বসে খেলে কি স্বামীর প্রতি ভালোবাসা জন্মায়? না, অভ্যাস জন্মায়, অভ্যাস থেকে কখনো কখনো ভালোবাসা জন্মায়।
ঈশিতা কথাটি বলে দোতলায় চলে যায়। ঋতু বসে খেতে থাকে। অতি সতর্কতার সাথে দরজা ঠেলে ভেতরে ঢোকে শামিন। ওই মেয়েটার অন্যকে যেভাবে দোষারোপ করার স্বভাব, আবার কি না কি বলে বসে। এভাবে হুড়মুড় করে ডাকাতের মতো ঘরে ঢুকছেন কেন? কি লুট করতে চান? ঘরে ঢুকে আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে শামিন ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাতঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে দেয়। আলোর সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকে সে। এক মনে একটা বইয়ে মুখ গুজে বসে আছে আলো। কিছুক্ষণ উসখুস করে বলে ওঠে, সিটকিনি ঠিক করে দিয়েছে মিস্ত্রি? হ্যাঁ। তৎক্ষণাৎ এক শব্দে জবাব দিয়ে দেয় আলো। শামিন এখন কি বলবে কিছু বুঝতে পারছে না। মেয়েটা নিচে থেকে দুটো কথা বলে না, যেটুকু বলে তা শামিনের হৃদয় পোড়াতে। কিছুক্ষণ চুপ করে থেকে শামিন আবারও বলে, আবার সিটকিনিতে ঝামেলা হলে বলবে। আলো অবাক হয়ে বই থেকে মুখ তুলে শামিনের দিকে তাকায়। সিটকিনি নিয়ে পড়েছেন কেন? শামিন থতমত খেয়ে যায়। আলো বই সরিয়ে রেখে বিছানা থেকে নামতে নামতে বলে, হাত মুখ ধুয়ে আসুন।